ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টাইমিংটা একটু অড হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে আমার মনে হয় আজকে তেমন কেউ জয়েন করতে পারে নাই। রাইট, সমস্যা নেই, পরে রেকর্ড দেখে নিবে। চলো, আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 3, ফাউন্ডেশনের উপরে। আজকে আমরা মোটামুটি শেষ ফাউন্ডেশন ক্লাস করব, এরপরে আমরা মেইন বইয়ের চ্যাপ্টার ওয়াইজ আগায় যাবো আর কি। সো কী আছে আজকে? পর্যায় সারণী দেখতে হবে, একটু বেসিক আইডিয়া নিতে হবে যে জিনিসটা কোথায় কি থাকে না থাকে। রাসায়নিক সমীকরণ সমতাকরণ অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ, যেটা একাডেমিকে তোমাদেরকে অনেক ডিটেল দেখাইছে, এখন একটু দ্রুত যেতে হবে। আর প্রশমন বিক্রিয়ার মূলনীতি অর্থাৎ অ্যাসিড বেস রিয়াকশন, তোমাদের এই চ্যাপ্টারগুলো তো বাদ দিয়ে দেওয়া হয়েছে প্রশমন বিক্রিয়া নিয়ে, বাট এটা নিয়ে না জানলে অনেক জায়গাতে অনেক ঝামেলা হবে। সো আমরা একটু দেখে ফেলবো। সো এইটা তোমাদের মনে হয় একটা বাড়ির কাজ ছিল। CaOCl, এই যৌগটার নাম জানো কি? ডাক নাম কী নামে ডাকি এটাকে? এটাকে বলা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার। সো ঘটনা হচ্ছে এটার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম, সংক্ষেপে লিখি ক্যালসিয়াম ক্লোরো, CHLORO, ক্লোরো হাইপোক্লোরাইড, CHLORITE, ক্লোরাইট, ক্লোরাইড না কিন্তু। সো এই যৌগটার মধ্যে আমাদের ক্লোরিনের জারণ সংখ্যা লাগবে। কিভাবে বের করব ক্লোরিনের জারণ সংখ্যা? সেটা বাই করার জন্য নর্মালি তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে এরকম, OCl, তো ধরে নিলাম ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে x, আর ক্যালসিয়ামের তো আমরা জানি +2, তাহলে +2, তার সাথে আছে অক্সিজেন, তাহলে কত হবে এটা? -2। ক্লোরিন দুইটার যদি আমরা দুইটা ক্লোরিনের x ধরে নেই, তাহলে x আর x আলটিমেটলি হবে হচ্ছে 2x = তো 0, তাহলে তো বিপদ হয়ে গেল। x = কত আসে এখানে হিসাব করে? +2 - 2 কাটা, তাহলে x = আসে 0। এই জিনিসটা হয় নাই, এটা ভুল হয়েছে। তাহলে এখানে কি করতে হবে? এখানে যেটা করা লাগবে সেটা হচ্ছে একটা যৌগের মধ্যে যে মূলকগুলো থাকে, এরকম মূলক আলাদা করে ধরে ধরে কাজ করা লাগবে এখানে। তো এখানে কি কি মূলক আছে আমরা একটু যদি দেখি। এখানে একটা মূলক আছে, এই যে OCl একটা মূলক। এই মূলকটার নাম কি মনে আছে? এই OCl মূলকটা আমরা কোথায় দেখছি? আমরা ক্লোরিনের কতগুলো অ্যাসিড দেখছিলাম। ক্লোরিনের অ্যাসিডগুলো কি কি দেখছিলাম? অক্সি অ্যাসিড HClO4, তারপরে দেখছিলাম HClO3, তারপরে দেখছিলাম HClO2, লাস্টে দেখছিলাম হচ্ছে HClO। সেইখানে এই যে দেখো পাওয়া গেছে ClO। তাহলে এই ClOটার নাম কি? ClO এই মূলকটার নাম কি? আচ্ছা, নাম পরে আগে আসল কথায় আসি। ClO যে মূলকটা, এটা চার্জ কত হবে? হাইড্রোজেন যেহেতু +1, তাহলে ClO মূলকটা হবে হচ্ছে -1, তাই না? আর এই মূলকটার নাম হচ্ছে হাইপোক্লোরাইট আয়ন বা হাইপোক্লোরাইট মূলক, আর এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে এবার এই যে OCl, এই মূলকটার চার্জ হচ্ছে -1। আচ্ছা, তাহলে এইটার চার্জ যদি আমাদের -1 হয়, OCl অংশটুকুর চার্জ যদি -1 হয়, ক্যালসিয়ামের চার্জ তো +2, তাহলে অবভিয়াসলি এই ক্লোরিনটা তো বোঝা যাচ্ছে এটা কি হবে, এখানে আর একটা মাইনাস বাকি, তাহলে -1 হবে। এই পিছনের যে ক্লোরিনটা, এটা জারণ সংখ্যা আমরা পেয়ে গেছি -1, কিন্তু ভিতরের যে ক্লোরিনটা ওটাকে এখনও বের করতে হবে। তো ধরে নিলাম এই যে ভিতরে যে ক্লোরিনটা ছিল এর জারণ সংখ্যা ধরে নেওয়া হচ্ছে x, তাহলে কি আসবে আমাদের? -2 প্লাস হচ্ছে x = কত আসবে? -1। তাহলে এখান থেকে x = কত আসে আমাদের? -2 পাশে গেলে +2 হবে, তারপরে আসবে হচ্ছে আলটিমেটলি +1। সো এই যে দেখো, এখানে ক্লোরিনের দুই ধরনের জারণ সংখ্যা আছে, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। এই দুইটা জারণ সংখ্যা আছে, বুঝেছো বন্ধু? জি ভাইয়া, বুঝছি। মজা। তাহলে একটা যৌগের মধ্যে যদি এরকম আলাদা আলাদা যৌগমূলক আকারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যৌগমূলকটাকে আলাদা করে নিয়ে তারপর হিসাব করতে হবে। এরকম গ্যাঞ্জাম তোমার আরও কতগুলো আছে, আমি দেখাচ্ছি। তার আগে বলে রাখি, তোমাদের ক্লাসের পরে, জারণ সংখ্যার ক্লাসটার পরে অনেকে আমাকে ইনবক্স করছিল জারণ সংখ্যা নিয়ে আরও অনেক কিছু জানার জন্য। সো যারা একটু বেশি জানতে চাও তাদের জন্য স্ক্রিনশটটা থাকলো, এটা PDF যখন হাতে পাবো তখন পড়বা আর কি। এটা তোমাদের বড় ভাইয়া বড় আপুদের জন্য আমি যে বইটা লিখতেছি, বেসিক্যালি তোমরা কয়েকদিন পরে পাবা ইন্টারমিডিয়েটে উঠে। সেই বইটাতে জারণ সংখ্যা নিয়ে লেখা যে অংশটুকু আছে, সামান্য একটা গ্লেমস দিছি আর কি। এইটা দেখলে আরেকটু বেটার বুঝবা যে আসলে পারক্সাইড কীভাবে কাজ করে, বা জারণ সংখ্যা কেন অক্সিজেনের মাঝে মধ্যে -2 হয়, -1 হয়, সেই ব্যাখ্যাগুলো কী আসলে। সো যাদের প্রয়োজন তারা একটু দেখে নিও, সবার দরকার নেই, এগুলো দেখলে একটু মাথা খারাপ হইতে পারে আর কি। বাট আমি চেষ্টা করছি যতটুকু সহজ অংশটুকু তোমাদের জন্য নিয়ে আসার। এই যে
সাধারণ অক্সাইড এরকম, পার অক্সাইড এরকম, সুপার অক্সাইড যে এরকম হয়, এইটার কারণেই মূলত জারণ সংখ্যাগুলো চেঞ্জ হয়। যেমন এই অক্সিজেন একাই যদি 2টা ইলেকট্রন নেয় তাহলে তো ওর জারণ সংখ্যা কত হবে? -2। ওই একটা অক্সিজেনেরই -2 থাকবে। কিন্তু এখানে 2টা অক্সিজেন মিলে 2টা ইলেকট্রন নিছে, তাহলে প্রত্যেকটা অক্সিজেন কয়টা করে ইলেকট্রন নিছে? একটা করে। এই জন্য প্রত্যেকের জারণ সংখ্যা ইন্ডিভিজুয়ালি -1। আর এখানে 2টা অক্সিজেন মিলে একটা ইলেকট্রন নিছে, তাহলে একটা ইলেকট্রন যেহেতু 2টা অক্সিজেন মিলে নিছে, ওইটাকে এদের মধ্যে ডিস্ট্রিবিউট করলে কত আসবে? -12 এটার, -12 এটার। সো এই ব্যাখ্যাগুলো এখানে হালকা হালকা পাবা আর কি। চলো এবার আসো পরের একটা যৌগ দেখি, Fe3O4। এই যৌগটার নাম জানো কি, মনে আছে Fe3O4 এর নাম? Fe3O4 এটাকে বলা হচ্ছে ফেরোসোফেরিক, FeRRic, ফেরোসোফেরিক অক্সাইড। মানে এটা বেসিক্যালি ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইডের মিক্সচার, মিশ্র অক্সাইড বলি আমরা। একাধিক অক্সাইড মিলে একটা অক্সাইড তৈরি করে। ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড দুইজন মিলে হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড ফর্ম করছে। সো এখানে আয়রনের জারণ সংখ্যা লাগবে, তাহলে আমাদের কী করা লাগবে এবার দেখো। ধরে নিলাম আয়রনের জারণ সংখ্যা এখানে হচ্ছে এক্স, তাহলে 3টা আয়রন ছিল, তাহলে কত হবে? ট্রাইজ এক্স মাইনাস হবে 4টা অক্সিজেন, মানে 4 দুগুণে 8 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এক্স ইকুয়াল টু কত আসে? এক্স ইকুয়াল টু হিসাব করে দেখবা +2.67 আসবে। এই যে +2.67 আসছে, এটাকে আমরা বলবো এইখানে আয়রনের গড় জারণ সংখ্যা। গড়, এটা ফ্র্যাকশন হয়েছে, তার কারণ এটা একটা গড় সংখ্যা। কেমনে হয়েছে গড়? কারণটা হচ্ছে দেখো, 3টা যে আয়রন ছিল, 3টা আয়রনকে আমরা জারণ সংখ্যা একই ধরে নিয়ে এভাবে হিসাব নিকাশ করছি, কিন্তু বাস্তবতা হচ্ছে 3টা অক্সিজেনেরই, 3টা আয়রনেরই কাণ্ড কারখানা এখানে ভিতরে আসলে আলাদা। হ্যাঁ, 3টা অক্সিজেনের 2 রকমের আছে, এই কারণে আর কি গড় করার ফলে এরকম আসছে। মানে ঘটনাটা হচ্ছে আর একটু বিস্তারিত বুঝবো, একটু পরে স্লাইডে দেখাচ্ছি। ফেরোসোফেরিক অক্সাইড তৈরি হয় কিভাবে? ফেরাস অক্সাইড আর হচ্ছে ফেরিক অক্সাইড, এই দুইটা মিলে কি তৈরি করে? এটা তৈরি করে হচ্ছে Fe3O4। সো আসলে সত্যি কথা বলতে যদি বলা হয় যে ফেরোসোফেরিক অক্সাইডে আয়রনের জারণ সংখ্যা কত, এটা 2টা আনসার হয়। প্রথম আনসার হচ্ছে +2.67, আর একটা আনসার হচ্ছে এখানে আয়রনের জারণ সংখ্যা +2 আছে এবং +3 আছে, এই দুইটাই আছে। বুঝেছো? সো অপশনে যদি থাকে +2.67, 9-10-এ যেহেতু আছো চোখ বন্ধ করে আগে আনসার হবে +2.67, কিন্তু অপশনে যদি থাকে +2.67 এবং +2 +3, তাহলে একটা চিন্তার বিষয় যে আসলে কোনটা দিব। তবে যদি অপশনে থাকে শুধুমাত্র +2 +3 একটা অপশনে থাকে, তাহলে এইটা কিন্তু কারেক্ট আনসার। আমার কথা কি বুঝছো? আবারও বলতেছি, অপশনে যদি তোমরা যেহেতু 9-10-এ পড়ো, গড় জারণ সংখ্যা নিয়ে কথা হবে, যদি অপশনে পাও +2.67, চোখ বন্ধ করে এটাই দেখাই দিও, ঠিক আছে? কিন্তু কখনো কখনো অপশনে আবার +2.67 না থেকে এটা থাকতে পারে কোনো একটা অপশনে যে +2, +3, তাহলে এটাই কিন্তু আনসার, ঠিক আছে? আর যদি এই দুইটা একসাথে থাকে তাইলে কোনটা দিবা? তাইলে ভাই এটা বেটার প্রেফার করো 9-10-এর জন্য আর কি। বড় হইলে তারপরে আলাদা জিনিস আর কি, একসাথে থাকে না যে এইটাও আছে ওইটাও আছে, এরকম কখনো হয় না। ওকে, সো ওই জিনিসটার ব্যাপারটা এখানে দেখানো আছে। দেখো যে এই দুইটা আয়রন, এদের যোজনী কত করে? 3 করে না? 3টা করে অক্সিজেনের সাথে কানেক্টেড। এই অক্সিজেন, এই আয়রনটারও 3টা করে অক্সিজেনের সাথে কানেক্টেড, কিন্তু এই যে নিচের যে আয়রনটা, এর তো 2জনের সাথে কানেক্টেড। এই জন্য এখানে আসলে 2 ধরনের জারণ সংখ্যা আছে। এটাও তোমাদের ওই যে বড় ভাই বড় আপুদের বই, ওই আমি যেটা লিখতেছি সেখান থেকে একটু স্ক্রিনশট দেওয়া, যদি কারো বেশি জানতে ইচ্ছা করে তারা একটু পড়ে দেখো আর কি, সবার জন্য দরকার নেই। আচ্ছা, তারপর আসো অ্যামোনিয়াম নাইট্রেটের যে অণু, সেইখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? সো NH4NO3, এই যৌগটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, AMMONIUM, অ্যামোনিয়াম নাইট্রেট। গতদিন তো আমরা এই টাইপের যৌগের নামকরণ শিখছি, তাই না? সো অ্যামোনিয়াম নাইট্রেট, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত হবে? এইখানেও একই কাহিনী। দেখো, 2টা আলাদা জিনিস আছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম মূলক, আর একটা হচ্ছে তার সাথে আছে নাইট্রেট মূলক। যেহেতু একাধিক মূলক আছে, যে ব্লিচিং পাউডারের মতো সিচুয়েশন তৈরি হয়েছে, এখনও কী করা লাগবে আমাদের? আলাদা আলাদা করে এদের জারণ সংখ্যা বাইর করা লাগবে। তাহলে এখানে যে মূলক 2টা আছে, কি কি মূলক আছে? একটা হচ্ছে অ্যামোনিয়াম মূলক আর একটা হচ্ছে নাইট্রেট মূলক। তাহলে আমরা যদি একটু আলাদা করে লিখি, ধরো এখানে লিখলাম অ্যামোনিয়াম মূলক NH4+, তাহলে এখানে যে নাইট্রোজেনটা আছে তার জারণ সংখ্যা যদি আমি ধরে নিই X, তাহলে 4টা হাইড্রোজেনের কত হবে? +4 নাকি -4? আনসার হচ্ছে +4। ইকুয়াল টু 0 হবে না, কিন্তু এখানে কত হবে? +1। এই যে মূলকের বা আয়নের করতেছি আমরা, তাহলে এখান থেকে X ইকুয়াল টু কত আসবে? এখান থেকে আসবে X ইকুয়াল টু হচ্ছে -3। এই যে নাইট্রোজেনটা বসে আছে, এই নাইট্রোজেনটার জারণ সংখ্যা হচ্ছে -3। এবার আসো নাইট্রেট মূলকটা। নাইট্রেট মূলকের কথা যদি বলি তাহলে হবে হচ্ছে আমাদের NO3-। এই নাইট্রোজেনটার কি অবস্থা?
এটার জারণ সংখ্যা যদি আমরা ওয়াই ধরে নেই তাহলে ওয়াই মাইনাস হচ্ছে 3 দুগুণে 6 ইকুয়াল টু হবে -1। তাহলে এখান থেকে একটু হিসাব করে দেখো ওয়াই ইকুয়াল টু আসে হচ্ছে +5। মজা। তাহলে এখানে দুইটা নাইট্রোজেনের দুই ধরনের জারণ সংখ্যা, একটার হচ্ছে -3 আর একটার হচ্ছে কত +5। নাইট্রেট মূলকের মধ্যে যে নাইট্রোজেনটা আছে তার জারণ সংখ্যা +5। ঠিক আছে, মজা। আচ্ছা, সো এরকম মূলক থাকলে আবারও বলতেছি মূলকগুলোকে আলাদা করে নিয়ে হিসাব করা লাগবে আর কি। চলো এবার পর্যায় সারণী শিখি, হালকা করে একটু শিখবো, দেখবো যে পর্যায় সারণী জিনিসটা কেমন, বামে ডানে কী কী থাকে না থাকে এগুলো একটু হালকা করে চিনে নেওয়া। সো এটাকে আমরা বলি মহাবিশ্বের সুর। সুর মানে কি, ধরো তুমি একটা সুরেলা গান শুনতেছো, সেখানে এলোমেলো কিছু থাকে না, ছন্দের একটা মিল থাকে, যে টোন হয়তো বা আস্তে বাড়তেছে আবার আস্তে কমে যাচ্ছে, এরকম কিছু একটা থাকে, হঠাৎ করে কিছু একটা উল্টাপুল্টা হয় না। সো দুনিয়া যা দিয়ে তৈরি এই সবগুলো ম্যাটেরিয়ালকে আমরা আসলে গুছায় লেখার চেষ্টা করছি, সাজায় লেখার চেষ্টা করছি। ওই যে সাজায় বা গুছায় লেখা, এটাকে আমরা বলতেছি ছন্দময় একটা জার্নি। সো ওই জন্য বলা হয় মহাবিশ্বের সুর আর কি, রিদম অফ দ্য ইউনিভার্স। সো জিনিসটা দেখতে এরকম সবারই মনে আছে নিশ্চয়ই। সো এইখানে এই যে কয়েকটা বাক্স আলাদা করে লিখছি, বাক্সগুলো কি তাও তো তোমাদের মনে থাকার কথা। এই যে এই জিনিসটুকুকে কি বলে মনে আছে? এস ব্লক। সাবাস, এটাকে বলা হচ্ছে এস ব্লক। আচ্ছা, তারপরে এই পাশের যে বাক্সটা এটাকে কি বলে বলো তো? এটাকে বলা হচ্ছে পি ব্লক। তবে এই হিলিয়াম কিন্তু আবার এস ব্লকের মধ্যে, এটা হচ্ছে আমাদের পি ব্লক। ইলেকট্রন বিন্যাস করলে আমরা তারপরে ব্লকটা বুঝতে পারি যে ব্লকটা আসে কিভাবে। ইলেকট্রন বিন্যাস করলে লাস্ট ইলেকট্রন যে সাবশেলে প্রবেশ করে, যে উপশক্তি স্তরে প্রবেশ করে, ওই মৌলটা ওই ব্লকের মধ্যে থাকবে। মাঝখানের যে মৌলগুলো দেখা যাচ্ছে এরা কি, এরা হচ্ছে আমাদের ডি ব্লক। আচ্ছা, আর নিচেরগুলো হচ্ছে এফ ব্লকের। তো ব্লক ডিভিশনটা গেল। এখন আসল জিনিস যেটা আমাদের কাজে লাগবে সেই জিনিসটা হচ্ছে, মনে করে বলো পর্যায় সারণীর বাম দিকে কারা বসে থাকে? বাম দিকে লেফট। যত বামে থাকবো তত বেশি ধাতব চরিত্র পাবো, যত বামে তত ধাতু, আর যত ডানে যাব তত বেশি অধাতু। তবে এখানে আর একটা গ্যাঞ্জাম আছে, সেই গ্যাঞ্জামটা হচ্ছে কি, একেবারে ডানে যদি আসো এইগুলো আবার কিন্তু মরা। মরা মানে এইগুলার মানে কোনো বিক্রিয়াশীলতা নাই, কিছু না। সো এগুলো হচ্ছে ডেড, মরা। এগুলোর কথা বলি নাই, ওটাকে বাদ দিয়ে চিন্তা করলে। আচ্ছা, তারপরে আসো, আর কি বলা যায়, বাম দিকে যদি ধাতুরা থাকে তাহলে বাম দিকে আমরা কি প্রপার্টি পাবো? জারক চরিত্র নাকি বিজারক চরিত্র বলো তো? ধাতুরা কি হয় মনে আছে? এই সব ভুলি গেছে। ধাতুরা হচ্ছে বিজারক হয়। ধাতু মানে বিজারক, ধাতুরা হচ্ছে বিজারক। আর অধাতুরা কি হবে? অধাতুরা হবে হচ্ছে জারক। মনে রাখিতে হইবে। সো তাহলে আমাদের যত বামের দিকে থাকবো তত আমরা পাবো হচ্ছে বিজারকদেরকে, বিজারক। আর যত ডানে থাকবো তত পাবো জারক। আচ্ছা, আর একটা সহজ প্রশ্ন করি, বামের দিকে আমরা কি পাবো, অ্যাসিড নাকি ক্ষার বলো? ক্ষার। ধাতুরা হচ্ছে বেসিক্যালি ক্ষার তৈরি করে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা বামের দিকে পাবো হচ্ছে ক্ষার বা ক্ষারীয় চরিত্র, আর ডানের দিকে কি পাবো? অম্ল চরিত্র। আচ্ছা, বামের দিকে কি জারণ সংখ্যা বেশি থাকে নাকি কম জারণ সংখ্যা থাকে বলুন তো? কম থাকে। কম থাকে। তাহলে বামের দিকে আমরা লিখি কম জামা। জামা মানে হচ্ছে জারণ সংখ্যা, এবং সেই সাথে হচ্ছে কম যোজনী। যোজনীগুলো ছোট ছোট হয়। একেবারে বাম পাশে কত যোজনী পাবো? 1 যোজনী, তারপরে 2 যোজনী, এরকম বাড়তে বাড়তে ওদিকে যে অনেক বেশি হয়। তাহলে ডান দিকে গেলে আমরা কি পাবো? বেশি জারণমান এবং বেশি যোজনী। বেশি জারণমান এবং বেশি যোজনী। সেই সাথে আরও একটা ব্যাপার বলা যায়, বামের দিককার মৌলগুলোর কি পরিবর্তনশীল যোজনী হয় নাকি ফিক্সড যোজনী হয় বলো তো? ফিক্সড যোজনী। ফিক্সড যোজনী থাকে, মানে পরিবর্তনশীল থাকে না। যত ডানের দিকে আগাবো তত বেশি পরিবর্তনশীল দেখা যাবে আর কি। সো এইটা হচ্ছে মৌলিক আইডিয়া পর্যায় সারণী সম্পর্কে। আমাদের এগুলো ভুলে গেলে চলবে না, মানে একেবারে মৌলিক জিনিস, যে ক্লাসের বাম দিকে ছেলেরা বসে, ডান দিকে মেয়েরা বসে, এরকম একটা, যেমন তোমার আইডিয়া আছে না, তোমার বয়স 80 বছর যদি হয়ে যায়, 100 বছর যদি হয়ে যায়, তাও দেখবা যে তোমার মনে থাকবে যে আমার ক্লাসরুমের কোন পাশে ছেলেরা বসতো, কোন পাশে মেয়েরা বসতো। তো
একইভাবে পর্যায় সারণী সম্পর্কে একটু মনে রাখা লাগবে, কোন দিকে ধাতু বসাই কোন দিকে অধাতু বসাই। আর ধাতুর চরিত্র হচ্ছে বিজারক হওয়া, এই জন্য বিজারক ওই পাশে। ধাতুর চরিত্র হচ্ছে ক্ষারীয় অক্সাইড বা ক্ষারীয় জিনিসপত্র তৈরি করা, এই জন্য ক্ষার ওই পাশে, অ্যাসিড এই পাশে। এই বেসিক আইডিয়াটা লাগবে। এরপরে চলো, কিছু মৌলের আমাদের গ্রুপ ওয়াইজ মৌলের নাম মুখস্থ করতে হয়, তাই না? মানে পর্যায় সারণী যখন শিখবা, আমি তো দেখাই দিব ক্লাসে, তারপরে বলে দিই মৌলের নাম যাদের মুখস্থ নাই গ্রুপ ওয়াইজ মুখস্থ করে ফেলতে হবে, কারণ একই গ্রুপে মৌলদের ক্যারেক্টারিস্টিক্স থাকে সেম। সো তুমি যদি গ্রুপ ওয়াইজ মৌলের নাম মুখস্থ করে না রাখো তাহলে বড় বিপদে পড়বা। সো গ্রুপ ওয়াইজ মৌলের নাম মুখস্থ করার কী সুবিধা আছে তার মধ্যে একটা দেখাই দিই। এগুলো বড় ক্লাসের অ্যাডমিশন টেস্টেও আসে, মানে ওই ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে তোমার এসএসসি এইচএসসি পরীক্ষা আসে। সো এই জিনিসগুলো একটু দেখো। ধরো আমি গ্রুপ 4 এর নাম লিখতেছি, মৌলগুলো লিখতেছি। 4 এতে কে কে আছে? 4 এ মানে বুঝছো তো 14 নম্বর গ্রুপ, যেটা বলো 14 নম্বর গ্রুপে কে কে আছে? গ্রুপ 14 বলো। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর হচ্ছে লেড। হ্যাঁ দেখো, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এই কয়টা মৌল। এখন ঘটনা হচ্ছে তাহলে এবার আমাদের কি করতে হবে, এদের সবার হাইড্রাইড লেখা লাগবে। সো হাইড্রাইড মানে কি? হাইড্রোজেনের সাথে যে যৌগ হয় তাকে আমরা বলতেছি হাইড্রাইড। এখন আমাকে বলো, এদের সাথে হাইড্রোজেন কয়টা করে বসাবো? এদের যোজনী কত? 4 না? 14 নম্বর গ্রুপ যোজনী সবার 4, তাহলে এর সাথে হাইড্রোজেন বসাই দিলাম 4টা। এই 4টা হাইড্রোজেনই সব জায়গায় বসবে, মানে সবারই যেহেতু একই গ্রুপের মৌল এরা, তাহলে এদের যৌগগুলোর চেহারাও একই রকমই হবে। এই যে দেখেন, এই যে মজা। সো দেখো গ্রুপ ওয়াইজ মৌল শেখার কি সুবিধা। এবার আসো এদের নামকরণে যায়। নাম কি? CH4 এর নাম সবাই চেনো। CH4 এর নাম জানো কি? মিথেন। মিথেন। হ্যাঁ, এটার উচ্চারণটা কিন্তু এইন, মিথেন। আমরা বলি মিথেন, এরকম না, মিথেন। ওকে, SiH4 এর নাম তাহলে কি হবে? সিথেন। কি হবে কও? সিলিকন হাইড্রাইড। না, নামটা মিথেনের মতো হবে, দেখতেও যৌগটা মিথেনের মতো, সো নামটাও মিথেনের মতোই হবে। এটা বোঝার জন্য চেষ্টা করো কি নাম হইতে পারে, ভাবার জন্য একটা সহজ বুদ্ধি বলি। এটার নামটা মুখে একবার বলো, এই মৌলটার নাম মুখে একবার বলো। সিলিকন। সিলিকন। ওকে, এবার ট্রাই করো। এটার নামটা মিথেনের মতো হবে সিলিকন দিয়ে, তাহলে নামটা কি হইতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক? সিলেইন। এটার নাম আসলেই সিলেইন। এই যে আন্দাজে ধারণা করে বললা, দেখো মিলে গেছে। সিলিকন থেকে নামটা আসছে হচ্ছে সিলেইন। বাংলা এইভাবে লেখে, দন্তস্বয় রস্যি লয়কার ন, সিলেন। ওকে, বাংলা নাম লিখতেছি না, নিজেরা লিখে নিও। 6 দিয়ে লিখো না আবার, তাইলে হয়ে যাবে যে কলাটা ছিলেন, তারপরে বলবা যে গিলেন, তারপরে বলবা যে সরেন, এগুলো না। আচ্ছা, GH4 এর নাম কি হইতে পারে বলো? GeH4। জিলেইন। টেকনোলজিটা আবার অ্যাপ্লাই করো একটু। কি শিখাইছিলাম, এই মৌলের নামটা একবার মুখে বলা লাগবে, বলো। জার্মেনিয়াম। এবার ট্রাই মারো, দেখো কি হয়। জার্মেইন। এটার নাম আসলেই জার্মেন, GERMANE। এভরি টাইম ইউ আর বিং সাকসেসফুল বাই দ্য ওয়ে আই এম শোয়িং ইউ। সো রাস্তা যেটা দেখাইছে ওই রাস্তাটা ভুলে যেও না, যে মৌলটার নাম আগে আলাদা করে বলা লাগবে মুখে। মৌলটার নাম যদি মুখে একবার উচ্চারণ করো, বাকি জিনিস এমনি তোমার মুখ দিয়ে বের হয়ে আসবে। আচ্ছা, তারপরে এইটার নাম তাহলে কি হবে? টিন থেকে কি আসবে? টিনেন, বলো। এসএন দিয়ে যে মৌলটা, এটা ওই যে ল্যাটিন না গ্রিক কি ঘোড়ার ডিমের নাম আছে না, ওই নামটা কি বলো? ট্যানাম। স্ট্যানাম। বানান কি? STANNUM, স্ট্যানাম। সো স্ট্যানাম নামটা দিয়ে একটু চেষ্টা করো তো, কি হইতে পারে বলো? এটার নাম হবে স্ট্যানেন। তাহলে আমরা একটু লিখি STANNANE, স্ট্যানেন। তাহলে এটা তো লেড, তাহলে কি হবে? লাদেন। কি প্লাম্বেইন। হবে? হ্যাঁ, এটার নাম ছিল প্লামবাম, ওইখান থেকে নামটা আসছে হচ্ছে প্লামবেইন, প্লামবেন। এই তো হয়ে গেল।
ওকে, সো গ্রুপ ওয়াইজ মৌল মুখস্থ না করলে তুমি যোজনী পারবা না, সিমিলার যৌগ লিখতে পারবা না, যৌগের নাম বলতে পারবা না, সব মুখস্থ করতে হবে। সো এই জন্য বেটার পর্যায় সারণীটা যখন শিখতে হয় তখন গ্রুপ ওয়াইজ মৌলের নাম মুখস্থ করতে হয়। 1 থেকে 30 পর্যন্ত মৌলের নাম তো টানা পারতেই হবে। এরপরে 1 নাম্বার গ্রুপে কারা আছে, 2 নাম্বার গ্রুপে কারা আছে, গ্রুপ ওয়াইজ মৌলের নাম মুখস্থ করবা, তা নাহলে অনেক জায়গায় অনেক সমস্যা হবে। ঠিক আছে, যত বড় হবে ততই গ্যাঞ্জাম বাড়বে। এই যে আমার লেখা বুঝবা না অনেক সময়, এই জন্য এখানে সব বাংলা সহ লিখে দেওয়া আছে, দেখে নিও। ওকে, এইবার চলেন রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ আমরা একটু দেখে নিই। সো একটা বিক্রিয়া সমতাকরণ বলতে আসলে আমরা কি বুঝি? বাম পাশে কোনো একটা মৌলের পরমাণু যতগুলো আছে ডান পাশেও সমান সংখ্যা থাকা লাগবে, কমও হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না। আমরা কিন্তু পরমাণু মিলাই, ব্যাপারটা খেয়াল করবা, অণু মিলাই না। কারণ বাম পাশে যে অণু ছিল ডানে বিক্রিয়া করার পরে তো অণু ভেঙে চুরে অন্য জিনিসে পরিণত হয়ে যায়, ওই অণু তো অস্তিত্বই থাকে না, ওইটা দেখা লাগবে না, দেখতে হবে হচ্ছে পরমাণু ঠিক আছে কিনা। সো ঘটনা হচ্ছে, চলেন সমতা করার জন্য আমার আবিষ্কৃত, মানে আমি এক গুরুর কাছে যে পড়তাম, নবগোপাল স্যার যখনই বিক্রিয়া সমতা করতো উনি একটা স্টাইলে করতো, সেই স্টাইলটা আমি দেখে দেখে শিখে ফেলছিলাম। সো এই জিনিসটা বলতে পারো যে আমার আবিষ্কার, মানে স্যারের করার ওই কাজ থেকে আমি খেয়াল করছিলাম যে স্যার করার সময় সবসময় কী করে। যেমন ধরো তুমি যখন ক্লাস করতেছো, আমার যে ক্লাস করতেছো, তুমি প্রতিদিন আমার ক্লাস দেখলে দেখবা একই স্টাইলে আমি শুরু করি, একই স্টাইলে শেষ করি। সো তুমি যদি স্টাইলটা শিখে লিখে ফেলো, আমিও একই কাজই করছি। স্যার সমতা করার নিয়মটা এভাবে লিখে দেন নাই, স্যারের মতো করতেন, আমি দেখে দেখে শিখছি যে স্যার কোনটারে আগে ধরে তারপরে কোনটা করে, কি কি ঝামেলা হইলে কেমনে সলভ করে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো প্রথম কাজ যেটা করবা সবসময়, সবচেয়ে সক্রিয় ধাতুর সমতা করবা। কোনো একটা বিক্রিয়ার মধ্যে ধাতু যেগুলো থাকে এগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিব। ধাতুর সমতা করতে যে আবার যদি একাধিক ধাতু থাকে তখন আবার কাকে ধরবা, সবচেয়ে সক্রিয় যে ধাতুটা থাকবে তাকে প্রায়োরিটি দিবা। তারপরে কাকে দেখবা, ওই ধাতুর গায়ের সাথে যে মৌলটা থাকে, মানে পাশেই যে মৌলটা, ধরো ফেরাস সালফেট যদি হয় তাহলে আয়রন করার পরে কাকে ধরবো বলো? আয়রনের করার পরে এইবার ধরবা সালফারকে, ওর গায়ের সাথে পাশেই যে বসে আছে তাকে ধরবা আর কি। সো এরকম করে আগাইতে থাকলা, প্রথম সক্রিয় ধাতু শেষ, তারপরে যদি কেউ কোনো ধাতু থেকে থাকে তারটা করবা। তোমাদের ছোটো ক্লাসে এত কিছু লাগবে না, বাট তাও নিয়মটা বলে রাখলাম আর কি। প্রথমে সবচেয়ে সক্রিয় ধাতুর সমতা, তারপরে কি তার পার্শ্ববর্তী মৌলের সমতা, তারপরে ধরবা তারপরে যে সক্রিয় ধাতু আছে তাকে, ওটারে করা হয়ে গেছে তাহলে তার পাশের মৌলটাকে ধরবা, এরকম করে আগাইতে থাকবা। যাইতে যেতে লাস্টে ধরবা হচ্ছে হাইড্রোজেনকে, তারপরে করতে হবে হচ্ছে অক্সিজেনকে। এইখানেও দেখো একটা যৌগের মধ্যে আমরা ধনাত্মককে বেশি প্রায়োরিটি দিচ্ছি, ধাতুগুলো ধনাত্মক হয়। আবার এইচ আর ও যখন লিখতেছি তখন আমরা হাইড্রোজেনকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, অলওয়েজ বেসিক্যালি পজিটিভ জিনিসটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। আর লাস্টে একটা জিনিস মনে রেখো, কখনো বিশাল ক্যাচালে পড়ে গেলে মাঝে মধ্যে দেখবা যে সমতা হইতে চায় না, কেন হইতে চায় না, বিজোড় সংখ্যা চলে আসে। কখনো যদি এরকম বিজোড় সংখ্যার ঝামেলা হয় তাহলে 2 দিয়ে গুণ করে নিবা, যে জায়গাটার কারণে, যে জিনিসটার কারণে ঝামেলা হচ্ছে তাকে আগে 2 দিয়ে গুণ করে নিবা, তাহলে দেখবা ঝামেলা সলভ। তার কারণটা কি, যে কোনো সংখ্যাকে তো জানো 2 দিয়ে গুণ করলে কি হয়, জোড় হয়ে যায়, আর বিজোড় সংখ্যা মিলানো ঝামেলা, এই জন্য আগেই ওকে 2 দিয়ে গুণ করে ফেললে ওইটাও জোড় হয়ে যাচ্ছে, এরপরে দেখবা ডানে বামে মিলানো কোনো ব্যাপার না আর কি। চলেন, ঘটনা হচ্ছে আমরা এবার কাজ করি, কয়েকটা প্র্যাকটিস করি। প্রথম বিক্রিয়া তো খুবই সহজ, এখানে একটা 2 মেরে দিলে সমতা হয়ে যাবে, কিন্তু তারপর একটু নিয়ম মেনে আমরা একটু আগাই, তাহলে নিয়মটা শেখা হয়ে যাবে। প্রথমে কাকে ধরবো বলো? ম্যাগনেসিয়াম। আচ্ছা, আমাকে একটু কিছুক্ষণ হেল্প করো, ফুহাদুজ্জামান, শুনতে পাচ্ছ? ফুহাদ বাবা, আচ্ছা মনে হয় বুঝতেছে না মাইক কেমনে অন করে। ওকে, সো প্রথমে ম্যাগনেসিয়ামকে ধরবো, কারণ এখানে তো আর কোনো ধাতু নাই, তাহলে ম্যাগনেসিয়াম ওই পাশে একটা, এই পাশে একটা, মিলে গেছে। তো যেটা মিলে যাবে ওটার সামনে আমি একটা 1 রেখে দিই, এটা আমার ব্যক্তিগত স্টাইল, তুমি না চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এই 1 দেওয়ার মানে হচ্ছে ওখানে আর কিছু বসবে না, এখানে বসানো হয়ে গেছে। এরপরে দেখার কথা ম্যাগনেসিয়ামের পাশে যে আছে, এখন ওই পাশে তো কেউ নাই, এই পাশে কে আছে? ক্লোরিন। তাহলে আমরা এবার ক্লোরিনকে মিলাইতে যাব। ক্লোরিন মিলাইতে গেলে আগে বাম পাশে দেখে লাভ নাই, এইখানে দেখো কেন, এই পাশে তো অলরেডি তুমি জানো ম্যাগনেসিয়ামের সংখ্যা কয়টা, তার মানে তুমি ক্লোরিনের সংখ্যা এখানে জানো, এইটা গুণে নিয়ে ওর উপরে বসাই দিবা। তাহলে এখানে ক্লোরিন কয়টা? 2টা, তাহলে এখানে একটা কি দিব আমরা? 2 দেওয়া লাগবে, 2 না দিলে মিলবে না। এবার কাকে দেখবো বলেন তো? হাইড্রোজেন। বাম পাশে দেখো 2টা, ডান পাশেও 2টা আছে, তাহলে এখানে একটা 1 হবে, এটাই সমতা, শেষ। এই নিয়মটা জানার ফলে, থাকার ফলে তোমার কাছে সুবিধাটা যেটা হয়েছে সেটা হচ্ছে তুমি আগেও সমতা পারতে, এখনও পারবা, কিন্তু আগে না সমতা করার পরে অনেক সময় তোমার মনের মধ্যে টেনশন কাজ করে, ওই সে কি হয় নাই, আরও কি জানি দেখা লাগবে, বারবার তুমি এদিক ওদিক ঘোরো, সময় নষ্ট হয়। কিন্তু এখন তোমার কাছে একটা রুল বুক থাকার কারণে যেটা হয়েছে,
তুমি মনে মনে স্টেপগুলো মিলাবা, মিলানোর পরে বলবা পাই হয়ে গেছে, বাড়ি যান। যা করছি এটাই শেষ, ওর পরে আর দেখার কিছু নাই। এবার আসো সোডিয়াম কার্বনেটের এই বিক্রিয়াটা করি। প্রথমে কাকে দিয়ে কাজ শুরু করবো আমরা? সোডিয়াম। করো। বাম পাশে দুইটা, ডান পাশে একটা, তাহলে এখানে একটা কি দেওয়া লাগবে? 2 দেওয়া লাগবে। আর এখানে আমি একটা 1 রেখে দিলাম বোঝার সুবিধার্থে যে এটা আবার মিলানো হয়ে গেছে। তারপরে কাকে দেখবো? সোডিয়ামের পাশে যে আছে। এখন সোডিয়ামের পাশে এইখানে আছে কার্বন আর ওইখানে আছে ক্লোরিন, কাকে প্রায়োরিটি দিবা বলো? কার্বন নাকি ক্লোরিন? ক্লোরিনকে। ইচ্ছা যে কোনো একটা ধরলেই হয়, তো চলো ক্লোরিন ধরি। এখন বলো ক্লোরিন কি আগে আমি বাম পাশেরটা গুনবো নাকি ডান পাশেরটা গুনবো বলেন? ডান পাশেরটা। কারণ ডান পাশে একটা নাম্বার আছে তো আমার এইখানে শিওর, তাহলে এখানে ক্লোরিন আছে 2টা, তাহলে এখানে কি দেওয়া লাগবে আমার? একটা 2। এবার কাকে ধরা উচিত? কার্বন। তুমি চাইলে ওই আগে রেখে আসা কার্বনকে ধরতে পারো, যে কার্বনকে মিলানোর কথা ছিল মিলাই নেই, অথবা তুমি চাইলে এবার আবার হাইড্রোজেনকে দিয়েও কাজ শুরু করতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা চলো কার্বনকে ধরি। কার্বন আগে বাম পাশে দেখবো নাকি আগে ডান পাশে দেখবো বলেন? বাম পাশে। কারণ এখানে একটা নাম্বার আছে, আমার নিজের হাতে বসানো একটা নাম্বার আছে, তাহলে বাম পাশে আছে একটা কার্বন, ডান পাশেও যেহেতু একটা কার্বন আছে, তাহলে এখানে সিম্পলি একটা 1 বসাই দিব, শেষ। তারপরে কি করবো বলো? এবার কাকে দেখবা? হাইড্রোজেন মিলাও। হাইড্রোজেন এখানে ছিল 2টা, ওইখানেও আছে 2টা, তাহলে এখানে একটা 1 বসবে। এবার কাকে দেখবা? অক্সিজেনকে দেখবা। আমার মিলে বসে আছে, আমি শিওর অক্সিজেন মিলে বসে আছে। কেমনে শিওর? কারণ সবগুলো যৌগের সামনেই কোনো না কোনো নাম্বার আছে, আমার নিজের হাতে বসানো নাম্বার। যদি সব জায়গাতেই কোনো না কোনো নাম্বার বসানো হয়, তুমি শিওর থাকো এই পুরো বিক্রিয়া মিলে বসে আছে। মিলায় দেখো, বাম পাশে 3টা অক্সিজেন, ডান পাশে এখানে একটা, এখানে 2টা, 3টা, টোটাল মিলে বসে আছে, শেষ। পরে আরও কিছু প্র্যাকটিস করি চলেন। এই উপরের বিক্রিয়ায় কোনটাকে আগে দিয়ে কাজ শুরু করবো বলো? জিঙ্ক। জিঙ্ক বাম পাশে একটা, ডান পাশে 3টা, তাহলে এখানে একটা 3 দিব, এখানে একটা 1 দিব। তারপরে জিঙ্কের পাশে যে আছে, জিঙ্কের পাশে এখানে অক্সিজেন। অক্সিজেনকে ধরা যাবে না। কেন ধরা যাবে না? কারণ আমার যতগুলা মৌল মিলানোর কথা তার মধ্যে প্রায়োরিটিতে অক্সিজেন সবার লাস্টে ছিল, সো অক্সিজেনকে ধরবো আমরা সবচেয়ে লাস্টে, ওইদিকে বাদ, ধরতেছি এই পাশে। জিঙ্কের পাশে আছে ফসফরাস, বলো তো এখানে ফসফরাস কয়টা আছে? 2টা। এই যে সামনে 1 আর এই ব্র্যাকেটের মধ্যে বাইরে 2, তার মানে ফসফরাস আছে বেসিক্যালি 2টা। তো 2টা ফসফরাস যদি ডান পাশে থাকে, তাহলে এখানে একটা অবশ্যই আমার 2 দেওয়া লাগবে। ফসফরাস মিলাই ফেলছি। এবার কাকে দেখবো বলেন? কাকে দেখবো? হাইড্রোজেন। হাইড্রোজেন বাম পাশে কয়টা আছে? 3টা। 6টা। তাহলে এখানে কই সাইডটা? 3টা আছে না? 6টা। সরি 6টা। 3 দুগুণে 6। 3 দুগুণে 6, তাহলে এখানে একটা আমার দেওয়া লাগবে হচ্ছে 3, 3 দুগুণে 6, মিলে গেছে, শেষ। তারপরে কাকে দেখবো? অক্সিজেন। আমি আর দেখবো না, তোমরা দেখো মিলে বসে আছে। কেমনে বুঝছি মিলে বসে আছে বলেন তো? কারণ সবগুলোর আগে একটা করে নাম্বার দেওয়া আছে। কোনো না কোনো নাম্বার আছে, নাম্বার থাকার মানে তুমি শিওর থাকো এটা হয়ে গেছে। দেখছো তাহলে এই যে 1গুলো লেখার সুবিধাটা কি? 1গুলো লিখলে আমার বোঝা যায় যে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আচ্ছা, সো তারপরে একটু অক্সিজেন মিলাই দেখি। এখানে আছে 4 দুগুণে 8টা, 8 আর 3 11, তাহলে এখানে 4 দুগুণে 8 আর 3 11 মিলে গেছে। এবার নিচের বিক্রিয়াটা করি, মাঝখানেটা তোমরা করবা। বলো এখানে আগে কাকে ধরবো? ক্যালসিয়ামকে। ক্যালসিয়াম এখানে একটা মিলে গেছে, এখানে একটা 1 বসাই দেয়, এখানে একটা 1 বসাই দেয়। তারপরে কাকে দেখবো? ক্যালসিয়ামের পাশে যে আছে, পাশে অক্সিজেন বাদ, ক্যালসিয়ামের পাশে এখানে ক্লোরিন, ক্লোরিনকে প্রায়োরিটি দিচ্ছি। ক্লোরিন এখানে কয়টা আছে? 2টা। 2টা, তাহলে এখানে যদি 2টা থাকে তাহলে এটার সামনে একটা 2 দিব আমরা, মিলে গেল। এবার কাকে দেখবো? হাইড্রোজেনকে দেখি চলো। হাইড্রোজেন বাম পাশে 2টা, আর এখানে কিন্তু আরও 2টা আছে, খেয়াল করতে হবে, এটা কিন্তু অনেক সময় মিস হয়ে যাবে। এখানে 2টা আর এখানে 2টা, টোটাল 4টা। 4টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে একটা আমার সামনে দেওয়া লাগবে হচ্ছে 2। এবার কাকে দেখবো? অক্সিজেন। তোরা দেখ আমার মিলানো হয়ে গেছে, মিলাই দেখেন। এখানে 4 দুগুণে 8টা, এখানে আছে হচ্ছে 2টা, 8 আর 2 10, এখানে 4 দুগুণে 8 আর এই যে 2 10, মিলে বসে আছে। এটা আপনারা নিজেরা করুন, মাঝখানেরটা সব আমি করে দিলে হবে না। তারপরে কোনটা দেখানো যায়? কঠিন একটা বিক্রিয়া, উপরেরটা করো, উপরেরটা করো দেখি, করে আমাকে বলো কোথায় কত হবে। করে আমাকে নাম্বারগুলো বলো যে এখানে এটা হবে। পেরেছো নাকি ঘুমায় গেছো? আচ্ছা, আগে কাজ শুরু করতেছি পটাশিয়ামকে দিয়ে। তাহলে পটাশিয়াম বাম পাশে একটা, ডান পাশেও একটা, তাহলে এখানে একটা 1 রেখে দেই, এখানে একটা 1 রেখে দেই। তারপরে কাকে দেখবো? পটাশিয়ামের পাশে যে আছে। তো পটাশিয়ামের পাশে কে আছে? পটাশিয়ামের পাশে তো অক্সিজেন, এখানে অক্সিজেন, কি এক বিপদে পড়ে গেছি।
আচ্ছা থাকুক অক্সিজেন। এবার আমরা হাইড্রোজেনকে মিলাইতে নেই। হাইড্রোজেন কোথায় আগে দেখবো? ডান পাশে দেখতেছি। হাইড্রোজেন এখানে একটা, ওইখানে তো দুইটা। কি করা যায়? এখানে দিলাম আমি একটা 1, আর এইখানে যদি আমি 2 দেই তাহলে দেখো হাইড্রোজেন মিলে যায়। আমার কথা কি বুঝছেন? হাইড্রোজেন মিলানোর জন্য এখানে যেহেতু দুইটা ছিল, আমি এখানে 2 দিলে মিলে যাবে। কিন্তু মিলাইতে যে আবার কি করছো, পটাশিয়ামটাকে আওলায় ফেলাইছো। পটাশিয়াম আগে একটা ছিল, এখানেও একটা ছিল, এখন তো এখানে দুইটা হয়েছে। তাহলে কি হবে? এইটাকে ফেলে দিয়ে এইখানেও আমার দেওয়া লাগবে হচ্ছে একটা 2। এইখানে 2 দিলে মিলে যাবে। তাহলে পটাশিয়াম মিলে বসে আছে, হাইড্রোজেন মিলেও বসে আছে। এবার কে বাকি আছে? অক্সিজেন। অক্সিজেন আগে কোথায় দেখবো বলেন তো? আগে কি লেফট সাইডে কাউন্ট? হ্যাঁ, কারণ বাম পাশে সব নাম্বার তো জানা আছে। তাহলে বাম পাশে টোটালি এখানে কয়টা? 2 গুণি 4 আর একটা 5টা। এখানে তো 2টা আছে, তাহলে এখানে হবে হচ্ছে কয়টা? 3টা। এখন 3টা অক্সিজেন বানানোর জন্য এখানে যেহেতু 2 আছে আগে থেকে, এখানে কত দেওয়া লাগবে বলেন তো? 3/2। এরপরে কি করব? পুরো বিক্রিয়াকে যদি আমি 2 দিয়ে গুণ করে দেই তাহলে পুরো সিস্টেমটা আমার পূর্ণ সংখ্যায় চলে আসবে। ওইটা 2 দিয়ে গুণ না করলেও হয়, বাট চাইলে আমি করে দিই। দেখো কত হবে এখানে আমাদের 2 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 4KO2 প্লাস 2H2O বিক্রিয়া করে আসবে হচ্ছে 3O2 প্লাস হচ্ছে 4KOH। ওইভাবে রাখলেও হবে, এইভাবে রাখলেও হবে। অনেক সময় স্যাররা এই ফ্র্যাকশন দেখলে মাইন্ড করে, স্কুলের স্যার তো, সো এই জন্য তখন আবার এইভাবে লেখাটা ভালো। এই আর কি, বাংলাদেশে কি কত কাহিনী, কত নাটক। কনসেপ্টের দিকে মনোযোগ না, মনোযোগ হচ্ছে ও কত কামলা খাটতে পারে, কত বেশি জি হুজুরি পারে। আচ্ছা, এবার এই বিক্রিয়াটাও বেশ জটিল। করো তো এটা, এটা মাঝখানেরটা করতে হবে, করো। কই পারছো? বাক্স করা বিক্রিয়াটা। ভাইয়া নাম্বার বলবো? হুম 4NH3, 5O2, 4NO আর হচ্ছে 6H2O। হ্যাঁ হয়েছে। এই বিক্রিয়াটা আমরা ছোটবেলায় মুখস্থ করতাম, তোমাদের বয়সে আমরা মুখস্থ 4 করতাম 5 4 এইভাবে। 6। হ্যাঁ, 4 5 4 6 এর বিক্রিয়া। সো এটা কিভাবে করা যায় দেখো। ধরো নাইট্রোজেনকে আগে ধরতেছি, কারণ নাইট্রোজেন বাদে তো বাকি আছে হাইড্রোজেন আর অক্সিজেন। ওদেরকে বাদ, নাইট্রোজেন এই পাশে একটা এই পাশে একটা মিলে গেছে। সো দিলাম 1, এখানে 1। এবার দেখবো হাইড্রোজেনকে, নাইট্রোজেনের পাশে আছে হাইড্রোজেন আর এখানে অক্সিজেন। অক্সিজেন বাদ, হাইড্রোজেনকে দেখতেছি। 3টা আছে আর 2টা আছে, তাহলে তো বিপদ। তাহলে কি করা লাগবে? এখানে একটা যদি আমরা 2 বসাই দিই আর এখানে যদি একটা 3 বসাই দিই তাহলে দেখো মিলে গেছে, হাইড্রোজেন মিলছে এবার, তাই না? 3 দুগুণে 6টা, ওখানে 3 দুগুণে 6টা। কিন্তু এটা মিলাইতে যায় তুমি আবার নাইট্রোজেনকে আওলায় ফেলাইছো, তাহলে নাইট্রোজেনের এখানে কত বসাইতে হবে? 2 বসাইতে হবে। বসাইলাম। এবার কাকে দেখা যাবে? নাইট্রোজেন মিলে বসে আছে, হাইড্রোজেনও মিলে বসে আছে। এবার দেখবো কাকে? অক্সিজেনকে। অক্সিজেন আগে কোথায় দেখছো? লেফট সাইড নাকি রাইট সাইডে? কোথায়? রাইট সাইডে। রাইট সাইডে। রাইট সাইডে কয়টা? 2টা, 3টা হচ্ছে 5টা। 5টা যদি হয় তাহলে এখানে কত বসাইলে 5 হবে? এখানে তো অলরেডি 2 আছে, তাহলে এখানে বসাইতে হবে কিন্তু 5/2। সো এরপরে পুরো বিক্রিয়াটাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে আমাদের কি আসবে? এই ফ্র্যাকশনটা বাইর করে দেওয়ার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে এখানে আসবে হচ্ছে 4 অ্যামোনিয়া প্লাস হচ্ছে 5O2 বিক্রিয়া করে হবে হচ্ছে 4 নাইট্রিক অক্সাইড প্লাস হচ্ছে 6 ওয়াটার। এই যে হয়ে গেল, শেষ। আচ্ছা, সো নিচেরটা ব্যাপক সহজ বিক্রিয়া, ইনফ্যাক্ট সমতা করাই আছে, তোমরা নিজেরা একটু দেখো আর কি। আচ্ছা, তারপরে এইগুলো তোমরা করবো, আমি আর করবো না, এগুলো বাড়ির কাজ সব। এত করে দিলে বিপদ। শুধু লাস্ট একটা করো, উপরেরটা করো। আয়রন প্লাস পানি, এগুলো সব বাড়ির কাজ, এই করে দেওয়া যাবে না। আয়রন প্লাস পানি বিক্রিয়া করে Fe3O4 প্লাস H2। Fe3O4 এর নাম কি বলছিলাম একটু আগে? ফেরোসোফেরিক অক্সাইড। হ্যাঁ, ফেরোসোফেরিক অক্সাইড। করো। করো করো করো, কি হবে বলো? বুঝছে? সহজ তো। ভাইয়া বলবো? বলো। আয়রনের সামনে কত? 3, 3। হ্যাঁ 4, 4, কারণ অক্সিজেন 4টা, এখানে 4 দেওয়া লাগবে। তারপরে হাইড্রোজেন 4 দুগুণে 8, এখানে একটা 4। হ্যাঁ,
এই বাচ্চা জিনিস, এগুলো নিজেদের প্র্যাকটিস করতে হবে। যত করবা তত শিখবা। যদি আমি সব করে করে দেই, 1000টা করে দিলেও লাভ হবে না। নিজেরা করবা সব, এগুলো একই নিয়মে করা যাবে। ওকে, এবার আমরা নতুন টপিকের মধ্যে ঢুকতেছি, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার মূলনীতি। প্রশমন বিক্রিয়ার মূলনীতি, প্রশমন বিক্রিয়ার জিনিসটা কি জানো? অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি, তাই না? অ্যাসিড প্লাস হচ্ছে ক্ষার বিক্রিয়া করে হচ্ছে আমাদের কি তৈরি করবে? লবণ আর পানি। তো এই জিনিসটা তো তোমরা ছোটবেলা থেকে শুনছো, জিজ্ঞেস করলে সবাই বলে এই ঘোড়ার ডিমটা, কিন্তু এখন একটু বড় হইছো, এইসব বলা যাবে না, এগুলো বুলশিট। কি বলতে হবে? ক্ষারের ধাতু দ্বারা অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন। সাবাস, ক্ষারের ধাতু দ্বারা অ্যাসিডের হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপিত হবে। এই যে ক্ষারের ধাতু বা ধনাত্মক আয়ন আর কি, মানে ধাতুই যে থাকতে হবে তা না, ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকলে অ্যামোনিয়াম আয়নটা কাজ করবে, মানে ধনাত্মক অংশ যেটা। সো ক্ষারের ধাতু দ্বারা অ্যাসিড হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপিত হবে। এই কথাটা মাথায় রাখতে হবে। এইভাবেই মূলত মানে প্রশমন বিক্রিয়াগুলো হয়ে থাকে, মানে মূলত এই কাণ্ডটা ঘটে থাকে। তো এই কাণ্ড ঘটার ফলে আমাদের ওই যে লবণ পাই আর পানি পাই, পানি সবসময় নাও পাইতে পারি। সো এই জন্য লবণ পানি বলাটা হাস্যকর। হ্যাঁ, মেনলি আমরা এটা বলবো। আমরা কিছু বিক্রিয়া দেখে আসি, তাহলে বুঝবো আর কি। একদম বাচ্চা বিক্রিয়া। এটা তো ক্ষার চিন্তা করতেছো, তো ক্ষারের মধ্যে যে ধাতুটা থাকে তাকে মার্ক করতে হবে যে এইটা আমার একটা কাণ্ড ঘটাবে। কি কাণ্ড? ক্ষারের ধাতু যে অ্যাসিডের যে হাইড্রোজেন আছে তাকে রিপ্লেস করবে, সরাই দিয়ে ওইখানে বসে পড়বে। তাহলে সোডিয়াম এসে এইখানে বসলো, আর হাইড্রোজেন যে ওইখানে বসলো। দ্যাটস হোয়াট ইজ প্রতিস্থাপন করা, একজনের জায়গায় একজন বসা। তাহলে আমাদের প্রোডাক্টে আমরা কি পাচ্ছি? সোডিয়াম পাবো ক্লোরিনের পাশে। তো নিয়মটা হচ্ছে যে কাউকে যে কারোর পাশে বসানো যায়, কিন্তু তাদের মধ্যে বিয়ে দিয়ে ফেলতে হয়। বিয়ে দেওয়া মানে কি? একজনের মালা আর একজনের গলায় দেওয়া, ঠিক আছে? সো ঘটনা হচ্ছে সোডিয়ামের যোজনী হচ্ছে 1, এটা যাবে ক্লোরিনের গলায়, আর ক্লোরিনের যোজনী 1, এটা যাবে সোডিয়ামের গলায়। তো দুইজনেরই তো যোজনী 1, কারোর গলায় কিছু দেওয়ার নাই, শেষ। প্লাস এবার কি হবে? এইচ উঠে যে OH এর পাশে বসবে, এইচ আর OH মিলে কি তৈরি করে? পানি। হয়ে গেল, এটাই। সো তোমরা যেটা চাচ্ছিলা লবণ আর পানি তৈরি করে, এই যে লবণ আর পানি ঠিকই তৈরি হয়েছে, বাট চিন্তার পদ্ধতিটা ভিন্ন ছিল। এবার আসো এই বিক্রিয়া করি আমরা একটু। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl। ম্যাগনেসিয়াম যে কোথায় বসবে? হাইড্রোজেনকে সরাই দিয়ে বসবে, আর হাইড্রোজেন এসে কোথায় বসবে? ম্যাগনেসিয়ামের জায়গায় বসবে। তাহলে আমরা কি করিব? Mg এর পাশে বসাবো হচ্ছে ক্লোরিনকে। এখন বলো ম্যাগনেসিয়ামের যোজনী কত? যদি যোজনী মনে না থাকে এখানে দেখলেও বোঝা যাবে, 2। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যোগ, আর ক্লোরিনের তো যোজনী 1, একে দিলাম। তাহলে এবার বলো এইখানে থেকে উঠে আসবে কি? এইচ উঠে এসে কি OH হোল 2 এর পাশে বসবে? আনসার হচ্ছে না। এই 2টা কিন্তু নিয়ে চলে গেছে ম্যাগনেসিয়াম। এই 2টা ছিল ম্যাগনেসিয়ামের যোজনী, ওটা তো নিয়ে চলে গেছে ওইখানে, ওই যে, ঠিক আছে? তাহলে এই এইচ এসে কিন্তু বসতেছে বেসিক্যালি OH এর পাশে। তাহলে এইচ আর OH মিলে কি তৈরি হবে? পানি। শেষ। আচ্ছা, সমতা করতেছি না, সমতা নিজেরা করে নিতে পারবা। এই বিক্রিয়ার প্রোডাক্ট কি হবে? ক্যালসিয়াম যে কাকে রিপ্লেস করবে? এখানকার হাইড্রোজেনকে। এখন হাইড্রোজেন মানে কি H2 কে রিপ্লেস করবে নাকি শুধু H কে করবে বলেন? শুধু এইচ কে। শুধু H কে করবে। তাহলে H কে যদি করে, তাহলে ক্যালসিয়াম এসে হাইড্রোজেনের জায়গায় বসবে, হাইড্রোজেন যে ক্যালসিয়ামের জায়গায় বসবে। তাহলে লেট মি রাইট ইট লাইক দিস। সি এর পাশে বসতেছে SO4। এখন এই যে SO4 যে মূলকটা, এটা যোজনী কত? সালফেট মূলকের 2- যোজনী 2, 2- বলবো হচ্ছে চার্জ। হ্যাঁ, সো যোজনী যদি কারো মনে না থাকে তাহলে বোঝার সিস্টেম কি? এটার সাথে যে হাইড্রোজেন আছে, দেখো এই হাইড্রোজেন কয়টা বসছে? 2টা বসছে। তার মানে শিওর থাকো যে সালফেট মূলকের যোজনী হচ্ছে 2। তাহলে ক্যালসিয়ামেরও যোজনী 2, সালফেটেরও যোজনী 2, সো জাস্ট পাশাপাশি বসাই দিলে হয়ে যাচ্ছে, আর কোনো কাজ নাই। প্লাস এবার কি এখান থেকে উঠে যাচ্ছে কি H2 নাকি শুধু H বলেন তো? শুধু এইচ। শুধু H। ওই 2টা তো বেসিক্যালি সালফেটের যোজনী ছিল, ওটা নেওয়া যাবে না। হাইড্রোজেন নিজে উঠে যাবে। তাহলে ও যে বসলো হচ্ছে হাইড্রোক্সিলের পাশে, H আর OH মিলে তৈরি হয়ে গেল পানি। প্রতিটা বিক্রিয়া একই টেকনিক কাজে লাগায় করা যাবে। এগুলো সহজ সহজ বিক্রিয়া ছিল। এবার একটু কঠিনের দিকে যাচ্ছি। কি আর কঠিন? সো সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটার সাথে HCl এর বিক্রিয়া। ক্ষারের ধাতুকে মার্ক করব, অ্যাসিডের হাইড্রোজেনকে মার্ক করব। এটা এসে এইখানে, ওইটা যে ওইখানে। তাহলে কি হবে? Na এর পাশে বসবে হচ্ছে Cl, সোডিয়াম ক্লোরাইড প্লাস। এবার বলো হাইড্রোজেন যে কোথায় বসতেছে? HCO3 এর পাশে। তাহলে H সাথে আবার HCO3, দুইটা মিলে কি হয়? H2CO3। CO3। কিন্তু এই অ্যাসিডটা একটা বিপজ্জনক অ্যাসিড, খুবই দুর্বল, গাধা টাইপের একটা অ্যাসিড। এই অ্যাসিড তৈরি হওয়া মাত্র এটা ভেঙে যায়, ভেঙে যেয়ে ও কিসে পরিণত হয়? পানি আর কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, তাহলে আমরা ওই জিনিসটাই বেসিক্যালি লিখে রাখবো, পানি প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, দ্যাটস ইট।
তারপরে সোডিয়াম বাইকার্বনেটের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া একই রকমভাবে ঘটে। এগুলো দেখা অবাক হওয়ার কিছু নাই, মানে যে কী জিনিস ভাই কোনোদিন দেখি নাই, একই টেকনিকটা যদি বোঝো তাহলে তুমি যে কোনো বিক্রিয়া সলভ করতে পারবা। তাহলে সোডিয়াম এসে কার পাশে বসবে? NO3 এর পাশে। তাহলে আমরা এখানে লিখবো NaNO3 প্লাস কী তৈরি হচ্ছে দেখেন তো, এইচ যে যখন এখানে বসতেছে তাহলে আবার H2CO3। তো আমরা তো জানি H2CO3 তৈরি হওয়ার কথা থাকলে ওটা হয় না, ওটা হয়ে ভেঙে যাবে, তৈরি হবে হচ্ছে আলটিমেটলি পানি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দ্যাটস ইট। বুঝেছো? সহজ। ওকে, এইগুলো বাচ্চা জিনিস নিজেরা করবা আর কি, একবারে আনসার বলতে পারতে হবে, এত করে দেওয়া যাবে না। যদি বা ধাতুর সাথে বিক্রিয়া হয় আমাদের সরাসরি, ধাতুর অক্সাইড দেখছি, ধাতুর বাইকার্বনেট দেখছি, এবার যদি ডিরেক্ট ধাতু থাকে তাহলে কী হবে? তাহলেও একই কাহিনী হবে। এই ম্যাগনেসিয়াম এসে হাইড্রোজেনকে যদি রিপ্লেস করে তাহলে হাইড্রোজেন চলে যাবে এই জায়গায়, তাহলে এখানে কি হবে? MgSO4 প্লাস, এবার আর পানি তৈরি হচ্ছে না, এবার কি তৈরি হবে? হাইড্রোজেন উঠে একা একা বসছে, তার মানে এটাকে H2 মানে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, সোডিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি হবে? সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, একই কাহিনী। এখন এখানে একটা মজার ডিসক্লেইমার তোমাদেরকে দিয়ে দেই, আজকে তো পোলাপাইন নাই তাই দেখাচ্ছি না, পোলাপাইন থাকলে দেখাইতাম। সেটা হচ্ছে এই প্রত্যেকটা বিক্রিয়া যে আমি এরকম লিখতেছি নিচেরটায়, তাহলে কি হবে? নিচের বিক্রিয়াটায় বলো, অ্যালুমিনিয়ামের সাথে যখন বিক্রিয়া হবে এখানে পাবো আমরা Al2SO4 প্লাস হাইড্রোজেন গ্যাস। এই প্রত্যেকটা বিক্রিয়া একটু খেয়াল রাখতে হবে। এখানে আমরা যে সালফিউরিক অ্যাসিডগুলো নিছি, এই সালফিউরিক অ্যাসিডগুলো কেমন সালফিউরিক অ্যাসিড বলো তো? লঘু না গাঢ় বলতে পারবা? কি মনে হয়? এই প্রত্যেকটা সালফিউরিক অ্যাসিড হচ্ছে লঘু, ডাইলুটেড। যদি এটা গাঢ় হইতো, গাঢ় হইলে ভিন্ন বিক্রিয়া হইতো। ভিন্ন বিক্রিয়া কি আজকে জারণ বিজারণ হইতো, আজকে দেখাইলাম না, কেউ নাই পোলাবেন, এই কারণে আর কি। পোলাবেন থাকা লাগবে, তাহলে কন্টেন্ট পাবা না। চলো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HClO4। HClO4 এর নাম জানো কি? কতদিন দেখছি আমরা, এটাকে কি বলে? পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক, CHLORIC, পারক্লোরিক অ্যাসিড। সো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে পারক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া যখন দিব তখন কি করব আমরা? সোডিয়ামকে তুলে নিয়ে আসবো, এসে হাইড্রোজেনের জায়গায় বসাই দিব, আর হাইড্রোজেন যে সোডিয়ামের জায়গায় বসবে। তাহলে আমাদের প্রোডাক্টে কি পাচ্ছি? Na এর পাশে বসবে কে? Cl না, কিন্তু ClO4 পুরো জিনিসটা বসবে আর কি, প্লাস হাইড্রোজেন যে OH এর পাশে বসার মানে হচ্ছে পানি তৈরি হবে। তাহলে NaClO4 এর নাম কি হবে বলেন? সোডিয়াম পারক্লোরেট। এটার নাম হবে সোডিয়াম পারক্লোরেট, CHLORATE। ওই যে ক্লোরিক অ্যাসিড থেকে ক্লোরেট আসে, তাহলে পারক্লোরিক অ্যাসিড থেকে পারক্লোরেট আয়ন আসে। আচ্ছা, এই বিক্রিয়াটা যদি করি আমরা, কি প্রোডাক্ট আসবে বলো তো? পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে HClO3, পটাশিয়াম ক্লোরেট আর পানি। সংকেতটা হবে KClO3 প্লাস হচ্ছে পানি। এখন এই যে KClO3 পটাশিয়াম ক্লোরেট আমরা যেটাকে বলি, এটা কালো বর্ণের একটা পাউডার জাতীয় পদার্থ, শক্ত গুঁড়া গুঁড়া। সো এই পদার্থটার ল্যাবরেটরিতে একটা বিশেষ কাজ আছে। কাজটা কি জানো? অক্সিজেন তৈরি। ল্যাবরেটরিতে অক্সিজেন প্রস্তুত করার জন্য এই বস্তুটাকে ব্যবহার করা হয়। তাহলে আমরা একটু লিখে রাখি, ল্যাবরেটরিতে অক্সিজেন প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়। অক্সিজেন প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়। সো সেই বিক্রিয়াটা কেমন সেটাও যদি আমরা একটু দেখে রাখি। এই বস্তুটা প্রতিটা স্মার্ট বোর্ডে কে চেঞ্জ করছে? এই যে ঘোড়ার ডিমের রংটা। আচ্ছা, KClO3 পটাশিয়াম ক্লোরেটকে কি করা লাগে? কিচ্ছু না, সিম্পলি উত্তপ্ত করা লাগে, হিট দেওয়া লাগে। তোমরা কি এই রংটা দেখতে পাচ্ছ? স্পষ্ট না। স্পষ্ট না, তাও তো স্পষ্ট হ্যাঁ, ওই বেশ। এক। আচ্ছা, KClO3 কে কি করা লাগবে? উত্তপ্ত করা লাগবে, আর কোনো কাজ নাই, লিটারেলি আর কোনো কাজই নেই, জাস্ট হিট দেওয়া লাগবে। সেটাকে হিট দিলে কি হয়? পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। অক্সিজেন এই বিক্রিয়ার সমতা করবা, যত বিক্রিয়া পাবা সব সমতা করবা। বাচ্চাদের নতুন দাঁত উঠলে কি করে? যা পায় তা কামড়ায় না? তো একইভাবে তুমি সমতা করা নতুনভাবে শিখছো, যে বিক্রিয়া পাবা বলবা এদিকে এদিকে, বিক্রিয়া পারি আর না পারি, সমতাটা যেন পারি। আচ্ছা, সো এটা গেল। পটাশিয়াম নাইট্রেট তৈরি হবে, পানি তৈরি হবে এখানে, বাচ্চা জিনিস।
ওকে, তোমাদেরকে এখন একটা ব্রেক দিচ্ছি। ঠিক না, আরেকটু পরেই ব্রেক দিই, এখন আরেকটু পরে 7:05 দিই। আচ্ছা, ধাতুর অক্সাইডগুলো যেন কোন ধর্মী হয়? আর্ধধর্মী বা উভধর্মী। আচ্ছা, এদের প্রাইম প্রপার্টি হচ্ছে ক্ষারধর্মী হওয়া, কিন্তু কিছু কিছু ধাতু। ওটা অধাতু লেখা আছে। এটা অম্লধর্মী হবে। ও সরি, নর্মালি তো আমি ক্ষারধর্মীটা আগে বলি, স্লাইডে উল্টা করে লেখছে। আচ্ছা, তাহলে ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী, কিছু কিছু ধাতুর কিছু কিছু অক্সাইড হচ্ছে যেটা হচ্ছে উভধর্মী। তাহলে এবার বলেন অধাতুর অক্সাইড কেমন হবে? অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী, অথবা অথবা নিরপেক্ষ। অথবা হচ্ছে নিরপেক্ষধর্মী, অর্থাৎ ওর মধ্যে অম্ল ক্ষার কোনো প্রপার্টি নাই। আচ্ছা, আর অপধাতুর অক্সাইড যদি হয় তাহলে কেমন হবে? মৃদু মূলত অম্লধর্মী। মূলত অম্লধর্মী, মূলত অম্লধর্মী। আচ্ছা, তো মনে রাখার সিস্টেম হচ্ছে কি জানো? মনে রাখার সিস্টেম হচ্ছে অতে অপধাতু, অতে অম্লধর্মী, আবার অধাতুর অক্সাইড এই যে অম্লধর্মী। বাকিগুলো একটু মনে রাখতে হবে, মানে ওই দুইটা ধরতে পারলে তো বাকিগুলো বোঝা যায়, তাই না? এরপরে এই কয়টা অক্সাইড ছোট মানুষ একটু মুখস্থ রাখো, বেশি কিছু মুখস্থ করতে বলবো না। এই পাশে যেগুলো লেখা হয়েছে এগুলো হচ্ছে উভধর্মী, আর এই পাশেগুলো হচ্ছে নিরপেক্ষ। এমসিকিউ পরীক্ষায় আসে যে কোনটি উভধর্মী বা কোনটি নিরপেক্ষ। অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, লেড মনোক্সাইড, স্ট্যানাস অক্সাইড, এটাকে বলে স্ট্যানাস, 3 স্ট্যানাম থেকে আসছে স্ট্যানাস অক্সাইড। আর কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, এটা তো জানো নাইট্রিক অক্সাইড, একটু লিখে দেই, গত ক্লাসে মনে হয় দিছিলাম। এটাকে বলে নাইট্রিক অক্সাইড, এটাকে বলা হচ্ছে নাইট্রাস অক্সাইড। এটাকে কিন্তু তোমাদের ছোটবেলায় কি নামে শিখছো? লাফিং গ্যাস, লাফিং গ্যাস। সো এই অক্সাইডগুলো হচ্ছে নিরপেক্ষ টাইপের। এর মধ্যে পানিও বলা যায়, পানিও নিরপেক্ষ, বাট পানির কথাটা বলি নাই কেন? পানি একটা গ্যাঞ্জাইমা অক্সাইড, এটাকে অম্লধর্মী বলা যায়, ক্ষারধর্মী বলা যায়, উভধর্মী বলা যায়, আবার নিরপেক্ষধর্মীও বলা যায়, মানে একটা অদ্ভুত সৃষ্টি খোদা তাআলার। সো ওইদিকে না যাই, মোট কথা এই কটা অক্সাইডের কথা আমরা একটু মাথায় রাখতে হবে যে কোনটা কী ধর্মী। আচ্ছা, মোস্টলি ধাতুর অক্সাইড হওয়ার মানে বেসিক্যালি এটা ক্ষারধর্মী হবে। তবে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, লেড মনোক্সাইড, স্ট্যানাস অক্সাইড, এই 4টা হচ্ছে উভধর্মী। আর অধাতুর অক্সাইড মানে বেসিক্যালি অম্লধর্মী হবে। তার মধ্যে ওই যে 3টা মনে রাখতে বলছি, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এই 3টা হচ্ছে নিরপেক্ষধর্মী। তো এবার আসো, এদের আর্দ্র বিশ্লেষণ দেখা লাগবে আমাদের। আর্দ্র বিশ্লেষণ মানে কি? পানির সাথে বিক্রিয়া। সোডিয়াম অক্সাইডকে পানির মধ্যে দিলে কি যেন হবে? ছোটবেলার জিনিস বলেন। সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, সাথে আর কিছু হবে না। ম্যাগনেসিয়াম অক্সাইডকে পানির মধ্যে দিলে হবে ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে পানির মধ্যে দিলে কি হবে? কার্বনের হাইড্রোক্সাইড। বাইকার্বনেট। বাইকার্বনেট তো একটা আয়ন, কোনো আয়ন বা মূলক তো কখনো কোনো বিক্রিয়ার প্রোডাক্ট হতে পারবে না, কোনো একটা যৌগ হওয়া লাগবে। এখানে বেসিক্যালি কার্বনিক তৈরি অ্যাসিড। হয় কার্বনিক অ্যাসিড, H2CO3। আচ্ছা, সালফার ট্রাইঅক্সাইডকে পানির মধ্যে দিলে কি হয়? সালফিউরিক এখানে হয় সালফিউরিক হচ্ছে অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, H2SO4। ওকে, তারপরে চলো, সালফার ট্রাইঅক্সাইডকে পানির মধ্যে দিলে কি হয় বলেন? সালফিউরাস অ্যাসিড। H2SO3, রাইট। আচ্ছা, এখন এই কয়টা একদম ছোটস্থ থাকা লাগবে, ঠোঁটের আগায়। এগুলোও বোঝানো যায় যে কেমনে হয়েছে, বোঝার কোনো দরকার নাই। এগুলো দেখে দেখে একদম ঠোঁটের আগায় থাকা লাগবে, বুঝো কিংবা না বুঝো এগুলো পারা লাগবে। এই কয়টা বিক্রিয়া পারার পরে তোমাকে অন্য জিনিস বুঝায় দেওয়া যাবে, ঠিক আছে? তো এবার ফেলুদা স্টাইলে একটু শিখে নাও। নিয়মটা হচ্ছে যে কোনো অক্সাইডের সাথে যখনই তুমি পানি যোগ করবা, জেনে নাও এটার প্রোডাক্টে সবসময় পাবা হচ্ছে হাইড্রোক্সাইড। এখন যে হাইড্রোক্সাইডটা তৈরি হবে, সেই হাইড্রোক্সাইড যদি কখনো এমন হয় বেশ মোটা গোটা, তাহলে তাকে একটু নিংড়ে ওর ভিতর থেকে পানি বের করে দিতে হবে, দ্যাটস ইট। কেমন? একটু আগে যেটা দেখছো, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড। ওটা একবারে মুখস্থ রাখতে কষ্ট হলেও একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন পানি দিব তখন তুমি কি শিখছো? অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড তৈরি করে। সো বলো কিসের হাইড্রোক্সাইড তৈরি হবে? সালফার, নাইট্রোজেনের, কার হাইড্রোক্সাইড বলো?
কার্বনের। কার্বনের হাইড্রোক্সাইড, তাহলে কার্বনের হাইড্রোক্সাইড কিভাবে লিখবো? সি এর সাথে হচ্ছে OH লিখবো। এখন বলো কার্বনের যোজনী এখানে কত আছে? বাম পাশে এখানে কত আছে? 4। তাহলে ওই পাশে হচ্ছে যোজনী 4ই থাকবে। তাহলে 4 যোজনী লিখে দিই আমরা একটু COH হোল 4। বা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লেখো, একটু সাজায় গুছায় লেখো। সাজায় গুছায় লিখলে কি হবে? হাইড্রোজেন চারটার সামনে আসবে, তাহলে লিখবো H4, তারপরে লিখলাম কার্বন, তারপরে অক্সিজেন চারটা H4CO4। এখন এটা তো অনেক মোটা গোটা একটা অ্যাসিড, এ তো ভোটকা সুটকা জিনিসের কোনো বিক্রিয়া টিক্রিয়া হয় হবে না। ওকে একটু নিংড়ায় পানি বের করো। ওইখান থেকে আমরা এক অণু পানি বের করে যদি দেখি তাহলে কি থাকে? দুইটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে কি থাকবে এবার? H2, কার্বন রয়ে গেল। 2CO3। হ্যাঁ, এই যে দেখো ওই জিনিসটা চলে আসছে। তো যেটা চাচ্ছিলা সেটা চলে আসছে, কিন্তু এই কথাটুকু একবারে মুখস্থ রাখা লাগবে, এটা রাখাই লাগবে মাস্ট। আরও একটা যদি দেখাই দিই, ধরো তোমার কাছে ছিল সালফার ট্রাইঅক্সাইড SO3, এটার সাথে পানির বিক্রিয়া, তাহলে কথা ছিল কি? সালফারের অক্সাইডের সাথে পানির বিক্রিয়া সালফারের হাইড্রোক্সাইড তৈরি হবে। তাহলে বলেন কি লিখবো? এস এর সাথে কি লিখবো? S OH হোল 3। হোল 6। এখানে সালফারের যোজনী তো 6 বাবা, বুঝিস নাই কিছু? বুঝছিস কি? বোঝা না? বুঝছি। ওরে গরু, যদি ওইখানে সালফারের যোজনী 3 হইতো তাহলে অক্সিজেনের যোজনী কি 1? পাগল নাকি? অক্সিজেনের যোজনী 2, ওর যোজনী 6, ওই কাটাকাটি করছে, আসলে তো করে নাই, যাই হোক। আচ্ছা, এরপরে কি লিখবো আমরা? এটাকে একটু গুছায় রাখো। বা আমি সমতা করতেছি না, জাস্ট বিক্রিয়া লিখতেছি। তাহলে এখানে কি লেখা যাবে? H6SO6। এত মোটা জিনিসের বিক্রিয়া হয়? এখান থেকে পানি বের করো। এখনো পানি বের করলে তখনও কি থাকবে দেখো তো? H4SO5 হবে না এরকম? এখনো পানি বের করলে এরও বিক্রিয়া হবে না, অনেক মোটা কোটা, মানে কমন সেন্স ইউজ করো যে এত বড় সড়ো অ্যাসিড তো কখনো দেখি নাই। তাহলে কি হবে? এখান থেকে 2 অণু পানি বের করা লাগবে। তাহলে যদি -2H2O করে দেই তাহলে কি থাকে দেখেন তো? হাইড্রোজেন চলে যাবে 4টা, তাহলে থাকবে কটা? 2টা H2। সালফার রয়ে গেল, অক্সিজেন 6টা থেকে 2টা চলে গেছে, তাহলে H2SO4। এই যে দেখেন, সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া একবারে বলছি সালফিউরিক অ্যাসিড হয়। সেটা কিভাবে হয়? স্টেপগুলো হচ্ছে এরকম, মাঝখানে স্টেপগুলো আমরা লিখবো না, এটা মাথার মধ্যে থাকবে, একবারে লিখতে পারতে হবে। সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। এখন আমি দেখাই দিলাম, তোমরা এগুলো করো করো করো। এইটা করবা, তারপরে এইটাও করবা, একটু স্ক্রিনশট মাইরা নাও। আচ্ছা তোমরা এই কটাই করো, এই কটাই করো, আমি একটু আসতেছি। হ্যাঁ, আমি একটু 6-7 মিনিট একটা ব্রেক নিচ্ছি, আসতেছি। বন্ধুগণ শুনতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ, এইখানে Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইডকে যখন পানির সাথে দিব তখন কি তৈরি হবে বলো তো? অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড না? একটু আগে দেখলাম উভধর্মী অক্সাইডের তালিকা। তাহলে এখানে কি লেখা যাবে? AlOH হোল 3। এটা কেমন চেহারা? অ্যাসিড চেহারা নাকি ক্ষার চেহারা বলেন তো? ওই বেটা, এটা ক্ষারের মতো দেখা যাচ্ছে না? এটা হচ্ছে ক্ষারের চেহারা। তো ওইটা যেহেতু উভধর্মী অক্সাইড, ওকে আবার অ্যাসিডের মতো করে লিখতে চাইলে রিঅ্যারেঞ্জ করে লেখো, কি লেখা যাবে? H3AlO3। কিন্তু এটা দেখো একটু মোটা গোটা অ্যাসিড, এত ভোটকা অ্যাসিড হলে বিক্রিয়া করতে পারবে না। তাহলে ওর কাছ থেকে একটু নিংড়ানি দিয়ে পানি বের করো, এখনও পানি বের করলেই হবে। তাহলে কেমনে বুঝতেছি এখনও পানি বের করলে হবে? ভাই এখনও পানি মানে কি? হাইড্রোজেন 2টা, তো হাইড্রোজেন আছেই 3টা, তুই 2টা বের করার পরে থাকবে মাত্র একটা, তো থাকুক না, একটা বা 2টা হাইড্রোজেন থাকলে সমস্যা নাই, 2-এর বেশি থাকলে প্রবলেম, ঠিক আছে? তো এখানে যেহেতু 3টা হাইড্রোজেন আছে, এই জন্য আমরা কি করব? এখান থেকে এখনও পানি বের করবো। এটা লিখে না রেখে আমরা করবো কি? এখনও পানি বের করে দিলে এটা হবে কি? HAl, অক্সিজেন হয়ে যাবে হচ্ছে 2টা HAlO2, এইভাবে আর কি। আচ্ছা, P2O3 এর সাথে পানির বিক্রিয়া কিভাবে করব? ফসফরাসের যোজনী এখানে 3, তাহলে কি লিখবো? POH হোল 3। এবার এটাকে রিঅ্যারেঞ্জ করে লেখো, কারণ ফসফরাস তো অধাতু, অধাতুর অক্সাইড তো অম্লধর্মী হওয়ার কথা। এটা তো দেখতে অম্লের মতো লাগতেছে না, অ্যাসিডের মতো লাগতেছে না, এটা দেখতে ক্ষারের মতো লাগতেছে। অ্যাসিডের মতো চেহারা লিখবো কিভাবে? এটাকে আমরা লিখি একটু সুন্দর সাজায়, H3PO3। এই যে এটা, এই অ্যাসিড দেখছো না? এই অ্যাসিডটা এক্সিস্ট করে, তাহলে ওটা ওভাবেই থাকুক। তাহলে আমরা ওই জিনিসটাকে এইভাবে লিখবো না, লিখবো হচ্ছে এইটা। মানে যদি দেখো যে পরিচিত জিনিস পাওয়া যাচ্ছে, যে এরকম জিনিস তো দেখছি আমি, তাহলে ওইভাবেই থাকবে, ওটা চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, তারপরে এবার কি লিখবো? P2O5 এর সাথে পানির বিক্রিয়া, তাহলে কি লিখবো? ফসফরাসের সাথে হাইড্রোক্সিল 5টা, এখানে ফসফরাস যোজনী 5, তাহলে বা এটা একটু রিঅ্যারেঞ্জ করে লেখো, তাহলে কি হবে? H5PO5। এত মোটা অ্যাসিড কোনোদিন দেখছো এত খানিক পানির গায়ে? তাহলে ওটাকে একটু কি করো? পানি বের করে দাও এখান থেকে, পানি বের করে দিব। এখনো বের করলে কি থাকে? হাইড্রোজেন থাকবে 3টা, H3PO হয়ে যাবে হচ্ছে 4। দ্যাটস ইট, সহজ জিনিস। তাহলে এটাও লিখবো না, ওটাও লিখবো না, লিখবো হচ্ছে ওই পাশেরটা। Cl2 ওর সাথে পানির বিক্রিয়া কি হবে?
ক্লোরিন থাকলো, হাইড্রোক্সিল কটা থাকবে? একটাই থাকবে, কারণ এখানে ক্লোরিনের যোজনী এক, তাহলে এই ব্র্যাকেটটা আর দেওয়ার দরকার নেই। এখন এই যে জিনিসটা, এইটাকেই আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি অ্যাসিডের মতো করে। অ্যাসিডের সামনে যেহেতু হাইড্রোজেন থাকে, তাহলে এইচ লিখবো, সিএল লিখবো, তারপরে যে ওটাকে লিখছি, একই জিনিস। তো আমরা এইভাবে লিখবো না, এইভাবে না লিখে জাস্ট ওইটা লিখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, Cl2O3 এর সাথে পানির বিক্রিয়া, এবার কি হবে? এখানে আমাদের ক্লোরিনের যোজনী হচ্ছে 3, তাহলে লিখবো ClOH3। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লেখো। রিঅ্যারেঞ্জ করে লিখলে কি হবে? H3Cl O3। বোটকা জিনিস, এখান থেকে পানি বের করো। এখান থেকে পানি বের করলে কি হবে? এখনও যদি পানি বের করি, তাহলে থাকবে হচ্ছে HClO2। এটা হবে। ওকে, সো এগুলা কাটা থাকবে ফাইনালি ওইটা। তো এই জিনিসগুলো হাতে প্র্যাকটিস করে করে না এই ফাইনাল লাইনটা মনে রাখতে হবে যে কী জিনিস তৈরি হয়। বাট ওটা হচ্ছে একটা বোঝার রাস্তা ছিল, সেটা একটু দেখাই দিচ্ছি যে লজিক্যালি অ্যানালাইজ করা যায়। আচ্ছা, তারপরে Cl2O5 এর সাথে পানি, এবার আর আমি করাবো না, একবারে প্রোডাক্ট লিখে দিচ্ছি, তোমরা নিজেরা করে মিলাবা। এখানে হবে HClO3, তারপরে Cl2O7 এর সাথে পানির বিক্রিয়া হবে HClO4, N2O3 এর সাথে পানির বিক্রিয়া নিজেরা করে দেখবা, এখানে আসে হচ্ছে HNO2, N2O5 এর সাথে পানির বিক্রিয়া আসে হচ্ছে HNO3। দ্যাটস ইট, সহজ। ওকে, সো এই যে কথাগুলো লেখা আছে, আমরা এতক্ষণ যে প্রশমন বিক্রিয়াগুলো দেখছি এগুলো খুবই বাচ্চা লেভেলের, ছোট ছোট বাচ্চাদের জিনিস। এখন একটু বড়দের জিনিস দেখতে গেলে একটু এক্সট্রা দুইটা কথা শেখা লাগবে। কথাটা হচ্ছে কি, ক্ষারের সাথে যে বিক্রিয়া করতে চাইবে বা করবে, তাকে অবশ্যই অ্যাসিড হওয়া লাগবে। সে যদি নিজে অ্যাসিড কোনো কারণে নাও হয়, তাহলে কি করবে? তাকে আগে পানির মধ্যে দিতে হবে, পানির মধ্যে দিয়ে অ্যাসিডে পরিণত করতে হবে। একটু আগে আমরা দেখছি না যে বেশ কতগুলো অক্সাইডকে আমরা কি করছি, পানির মধ্যে দিছি, তাহলে করেসপন্ডিং একটা অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে। এটাই বলছে, সে যদি নিজে অ্যাসিড না হয়, তবে তাকে আগে পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিডে কনভার্ট করতে হবে। তারপরে এই কথাটা কি বলছে, এটা ডিটেল কথাটা বড় হইলে শিখবা, এখন জাস্ট এইভাবে একটু শেখো। এটা হচ্ছে মোটা গোটা অ্যাসিড। মোটা গোটা অ্যাসিড মানে কি? এসএসসি পাশের পরে বলবো আর কি, এসএসসি পরীক্ষার পরে, ফাউন্ডেশন কোর্সের সময়, ওই এইচএসসি ফাউন্ডেশনের সময়। মোটা গোটা অ্যাসিড সরাসরি কখনো ক্ষারের সাথে বিক্রিয়া করে না, এত মোটা মানুষ বিক্রিয়া করতে পারে না। কি করে? আগে ওর একটু স্লিম ডাউন করে নেওয়া লাগবে, মানে ওর কাছ থেকে একটু পানি বের করে নেওয়া লাগবে, তারপরে ক্ষারের সাথে বিক্রিয়া করে। তো চলেন দেখে আসি। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ধরো তোমাকে বলছে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডকে তো তুমি আগে থেকে চিনো যে এটা একটা ক্ষার, এটা তো কোনো সমস্যা নাই, কিন্তু এইটা তো অ্যাসিড না। কিন্তু তুমি আবার জানো যে সে হচ্ছে কিন্তু কি বলুন তো, অম্লধর্মী একটা অক্সাইড। এটা কিন্তু অম্লধর্মী অক্সাইড। সো অম্লধর্মী যেটা, তাকে অম্লে কনভার্ট করতে হবে। কেমনে করবো? ওকে পানির মধ্যে বিক্রিয়া দাও। তো তুমি একটু আগে শিখছো কার্বন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া কি হয়। এই দুইটার বিক্রিয়া তৈরি হয় হচ্ছে H2CO3। এরপরে কি হবে? এই যে কার্বনিক অ্যাসিড, এটার সাথে আমরা বিক্রিয়া করব সোডিয়াম হাইড্রোক্সাইডের, তাহলে এটার প্রোডাক্টে আমরা কি পাবো? এই যে এবার অ্যাসিড ক্ষার বিক্রিয়া, সোডিয়াম এসে হাইড্রোজেনকে রিপ্লেস করতেছে, তাহলে Na2CO3 প্লাস হাইড্রোজেন, মানে সোডিয়াম যে ওখানে পড়ছে, হাইড্রোজেন এসে এখানে পড়ছে, তাহলে তৈরি হবে হচ্ছে পানি। শেষ। এরপর আমরা কি করব? এই দুই লাইনকে একটু যোগ করে দিব, যে টোটাল ঘটনা কি হয়েছে এটা বোঝার জন্য। আর এই বিক্রিয়াগুলো প্রত্যেকটা লাইন ইন্ডিভিজুয়ালি সমতা করে আসলে যোগ করলে তাহলে একবারে পাওয়া যায়। উপরের লাইনের সমতা ঠিক আছে, নিচের লাইনের সমতা ঠিক নাই। সোডিয়াম এখানে 2টা, তাহলে এখানে একটা 2 যাবে, বাকি সব ঠিক আছে। বাকি সবও ঠিক নাই, এখানে পানির সামনে একটা 2 যাবে। দেখো বিক্রিয়া সমতা করতে করতে আমার এমন অভ্যাস হয়েছে, আমি দেখা মাত্র বলে দিতে পারি। আমার মনে মনে কিন্তু ওই নিয়মটাই চলতেছে, বাট আমার করা লাগতেছে না। ওকে, তাহলে H2CO3 তৈরি হয়েছিল, এটা এর সাথে কেটে যাবে। ডান পাশে ছিল 2টা পানি, বাম পাশে একটা পানি, তাহলে এই পানিটা কেটে যাবে আর এখানকার 2টা কেটে যাবে। তাহলে ফাইনালি আমার কাছে কি থাকে? কার্বন ডাইঅক্সাইড থাকে, আর হচ্ছে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট প্লাস কি তৈরি করে? পানি প্লাস H2O। এই যে শেষ, দ্যাট ইজ দ্য রিয়াকশন। সো এই রিয়াকশন দেখে কঠিন মনে করা যাবে না। নিচের লাইন আমরা একবারও লিখতে পারবো, বাট তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভেঙে দেখাইলাম যে আসলে ঘটনাটা কোনটার পরে কি ঘটে। আচ্ছা, ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে যদি কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দেয়, একই রকমের কাহিনী হবে। সো আমি কমন কতগুলো জিনিস একটু কপি করে নিয়ে আসি। এটার সাথে এটার বিক্রিয়া দিব, কার্বন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া, কার্বনিক অ্যাসিড তৈরি হবে আমাদের। হইল, তারপরে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড যে আছে, ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া হবে হলো আমাদের কার্বনিক অ্যাসিডের। যে অ্যাসিডটা কেবল তৈরি হয়েছে সেটা আসলে এর সাথে বিক্রিয়া করবে। করার পরে প্রোডাক্টে কি পাবো আমরা?
এখানে প্রোডাক্টে পাবো ক্ষারের ধাতু এসে অ্যাসিড হাইড্রোজেনকে রিপ্লেস করবে। সো ম্যাগনেসিয়াম যে হাইড্রোজেনকে রিপ্লেস করলে তৈরি হবে হচ্ছে MgCO3 ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোজেন যে ওখানে বসার মানে হচ্ছে তৈরি হবে পানি। সমতায় কি করব, সমতায় এটাই ঠিক আছে। হ্যাঁ, তারপরে কি, এবার যোগ করো ভাই। এই দুইটা লাইন যেটা হইছে, এই দুইটা লাইনকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, কার্বনিক অ্যাসিড তৈরি হয়েছে, খরচ হয়ে গেছে, এখানে একটা পানি তৈরি হয়েছে, খরচ হয়ে গেছে। তাহলে ফাইনাল লাইনটা কি, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে প্রোডাক্টটা তৈরি করছে ম্যাগনেসিয়াম কার্বনেট। ডান। এই যে বিক্রিয়াটা দেখতেছো মুখস্থ টাইপের, আসলে মুখস্থ না, এটাও লজিক্যালি অ্যানালাইজ করে বোঝা যাচ্ছে যে আসলে কেমনে হয়। তাহলে ওই যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে যে সবসময় লবণ আর পানি তৈরি করবে এমন কোনো গ্যারান্টি নেই, এখানে কোনো পানি তৈরি হয়নি। সো ইট অল ডিপেন্ডস, বাট মূলনীতি মানলে আমি নিজেই বুঝতে পারবো যে কখন পানি হয় আর কখন পানি হয় না, এটা তোমরা নিজেরা করে নিবা। আচ্ছা, এটা আমি করে দিই। ক্যালসিয়াম অক্সাইডের সাথে সালফার ট্রাইঅক্সাইডের বিক্রিয়া, তো আমরা একটু আগে দেখছিলাম সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া কি হয়, মনে পড়ে? বলেন দেখি কি হবে। সালফিউরিক অ্যাসিড। এখানে হবে সালফিউরিক অ্যাসিড, একবারে এটা পারতে হবে, H2SO4। এরপরে কি হবে, এই যে সালফিউরিক অ্যাসিড যেটা তৈরি হয়েছে এর সাথে বিক্রিয়া হয়ে যাবে ওই ক্যালসিয়াম অক্সাইডের, তাহলে এটা প্লাস ক্যালসিয়াম অক্সাইড। ওকে, তারপরে এটার প্রোডাক্টে কি হবে, ক্ষারের ধাতু দ্বারা অ্যাসিড আর হাইড্রোজেন রিপ্লেস করো, ক্যালসিয়াম যে হাইড্রোজেনকে রিপ্লেস করলে তৈরি হবে CaSO4 প্লাস পানি। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমরা কি করব, বিক্রিয়া দুটা যোগ করে দিব। এই লাইন দুটা যোগ করলে যেটা আমরা পাবো সেটা হইল, সমতা কি করা আছে? হ্যাঁ, সমতা করা আছে। যে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়েছিল সেটা এখানে খরচ হয়ে গেছে, তারপরে পানি তৈরি হয়েছিল, এই যে পানির সাথে এই পানিটাও কেটে গেছে। তাহলে আমরা কি পাচ্ছি, সালফার ট্রাইঅক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে শুধুমাত্র ক্যালসিয়াম সালফেট, আর কিছুই না। ডান। মানে বিক্রিয়া দেখে এরকম মুখস্থ মনে হবে, আসলে মুখস্থ না, প্রত্যেকটার ভিতরে এক্সপ্লেইন করা যায় যে কিভাবে তৈরি হয়েছে। অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে সালফার ট্রাইঅক্সাইডের বিক্রিয়া খুব বিখ্যাত। অ্যালুমিনিয়াম অক্সাইড একটা কেমন জিনিস, অম্লধর্মী অক্সাইড নাকি ক্ষারধর্মী অক্সাইড বলো? উভধর্মী। এটা একটা উভধর্মী অক্সাইড। উভধর্মী মানে তার মধ্যে অম্লের চরিত্রও ছিল, অম্লধর্মীয় ছিল ব্যাপার স্যাপার, আবার তার মধ্যে ক্ষারধর্মীয় ছিল। বাট সে এখন কি হিসাবে কাজ করবে বলেন, অ্যাসিড নাকি ক্ষার? ক্ষার। সে এখন ক্ষার হিসাবে কাজ করবে, তার কারণ এই যে সালফার ট্রাইঅক্সাইড এটা তো একটা কি, এটা একটা অম্লধর্মী অক্সাইড। সো তুমি যদি অম্লধর্মী হও, তোমার সাথে যে বিক্রিয়া করবে তাকে তো ক্ষার হিসাবে কাজ করাই লাগবে। তাহলে এইখানে এটা হচ্ছে ক্ষার হিসাবে কাজ করবে, অম্ল হিসাবে না। তাহলে এবার কথা কি ছিল, ক্ষারের সাথে যে বিক্রিয়া করবে তাকে অবশ্যই অ্যাসিড হওয়া লাগবে। সো এটা তো ক্ষার বুঝতে পারতেছি, ক্ষার হইতে গেলে ধাতু থাকা লাগে, ধাতু থাকলেই ক্ষার হয়। ধাতুর অক্সাইড, ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর কার্বনেট, ধাতুর বাইকার্বনেট সবই ক্ষার। কিন্তু অ্যাসিড হইতে গেলে স্পেসিফিক্যালি তার সামনে হাইড্রোজেন থাকা লাগে, ক্লাসিক্যাল অ্যাসিড। সো এখানে তো নাই, তাহলে এটাকে পানির সাথে বিক্রিয়া দেওয়া লাগবে। একটু আগে দেখছি আমরা সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া কি হয়, একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখানে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড, ভালো কথা। এইবার এই যে সালফিউরিক অ্যাসিডটা পাইছি, এটাকে কার সাথে বিক্রিয়া দিব, ওই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে। তাহলে Al2O3 প্লাস সালফিউরিক অ্যাসিড, এই বিক্রিয়ার প্রোডাক্টে কি পাবো, ক্ষারের ধাতু এসে অ্যাসিড হাইড্রোজেনকে রিপ্লেস যদি করে, তাহলে অ্যালুমিনিয়াম এসে হাইড্রোজেনের জায়গায়, তাহলে আমরা পাচ্ছি এখানে Al2SO4 প্লাস হাইড্রোজেন যে বসবে এখানে, হাইড্রোজেনের অক্সিজেন মিলে তৈরি হবে হচ্ছে পানি। সমতা করা হয় না, উপরের লাইন ঠিক আছে, নিচের লাইনের সমতা কি অবস্থা, অ্যালুমিনিয়াম দুইটা, এখানে দুইটা, সালফার তিনটা, তাহলে এখানে একটা 3, এখানে যেহেতু 3 তাহলে এই পাশেও একটা 3 হবে, বাকি সব সমতা ঠিক আছে। দেখছো, সমতা ধুমাধুমি এরকম পারতে হবে, কোতাকুতি করা যাবে না যে কেমনে জানি হবে, কোনটা জানি কাটবো। সালফিউরিক অ্যাসিডের সাথে এখানে 3টা সালফিউরিক অ্যাসিড, এখানে আসতে একটা, তাহলে এই পুরো বিক্রিয়াকে আমরা 3 দিয়ে গুণ করে দিচ্ছি। তারপরে কি হবে, এটার সাথে এই পুরোটা কেটে গেল, আর কিছু কাটে না, কাটে তো, পানি কাটে, 3টা পানি কাটে, তাহলে এখানে 3টা পানি, এখানেও 3টা পানি গণ। তাহলে আমরা পাবো 3টা সালফার ট্রাইঅক্সাইড প্লাস Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড এক অণু বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম সালফেট এক অণু তৈরি করেছে। সহজ, মজা। এখানে আচ্ছা। পানির সাপ্লাই আসতেছে কোথা থেকে? কোথাও থেকে না, আল্লাহ ম্যাক দে ফানিতে করি গান গাইছি তাই আসছে। কে বললি, নিধি? জি গরু, তোর হায়ার ম্যাথ আছে? জি হায়ার ম্যাথে ওই যে আমরা কিছু
ইয়া করতাম এক সময় যে ভাগশেষ উপপাদ্য না কি জানি বলতো, রিমাইন্ডার থিওরেম সম্ভবত আছে নাকি তোদের? জি আচ্ছা, ওইটাতে আর তো মনে নাই কিছু, আর কি আন্দাজে বলতেছি। মানে সিস্টেমটা জানি কি ছিল, ধর এক্স কিউব মাইনাস 4x² প্লাস 5 কিছু একটা হাবিজুবি থাকে। তো এটাকে তারপরে আমরা ওই যে এক্স এর মান কিছু একটা বসায় দেখি যে কত বসাইলে 0 হয়, এরকম না ব্যাপারটা ছিল নাকি? জি হ্যাঁ এরকম। এরকমই। আচ্ছা, এক্স এর মান ধরো কথার কথা এখানে 2 বসাইলে 0 আসে, তাহলে কি হয় জানি x-2 হচ্ছে এটার একটা উৎপাদক হবে নাকি, উৎপাদক। এরকম তো? জি। দেখছো আমি কিন্তু সব পারি, এখনো মনে আছে। এখন ঘটনা হচ্ছে ওই উৎপাদকটাকে আনার জন্য আমরা কতগুলো টেকনোলজি অ্যাপ্লাই করছিলাম মনে আছে? যে এখানে জি। নিচের লাইনে আমার x² ইন্টু x-2 হওয়া লাগবে, তাহলে উপরের লাইনে কি হবে, x³ মাইনাস 2x, এরকম লিখে লিখে আগানো লাগতো না? জি আচ্ছা আচ্ছা, ধরো এখানে 5x ছিল, সো এখানে যেহেতু -2x আসছে আমার তো লাগবে 5x, তাহলে আমি এখানে আবার কি করতাম জানো, প্লাস 7x লিখে রাখতাম, তাহলে এই যে দেখো এটা ঠিক আছে, বুঝছিস তো? জি ভাইয়া কেন 2x কোথায়? স্কোয়ার। ও সরি, 2x², দুঃখিত, অঙ্ক টঙ্ক তো পারি না, আমাকে খালি প্যারা দেশ। আচ্ছা, তাহলে -2x² আছে, তাহলে আমার আর কি লাগবে, আরো -2x² লাগবে, তাই না? জি তাহলে -4x² হয়ে গেল। এখন আবার শয়তানি করে এখানে কি করি আমরা, এমন কিছু একটা কমন নেই যেন আবার x-2 আসে। আমার কথা হচ্ছে, বুঝলাম তুমি x-2 ওইখান থেকে মানে তুমি জ্যোতিষীর কাছ থেকে পাইছো যে এখানে x-2 একটা উৎপাদক হবে। তুমি এই লাইনে যা যা লিখতেছো এগুলো কোথায় পাও? মানে কেউ যদি উপর থেকে হিসাব করে আসে, বোঝা না আমার কথা? এই লাইনটা তুই জি। কিভাবে পেলি? এই লাইনটা এমন একটা লাইন যেটা কৌশলে আমাদের লেখা লাগছে। এই যে নির্বাচন চলতেছে দেখো না, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কৌশলগত জোট, কৌশল, স্ট্র্যাটেজি, দ্যাটস হোয়াট ইউ স্ট্র্যাটেজি। মানে এই টেকনিকটা অ্যাপ্লাই করলে উই গেট টু নো হোয়াট উইল বি দ্য সলিউশন। নাও ইফ ইউ আস্ক মি, এটা করতে জানি না ভাই, এটা কইরে দেখছি, এটা দিলে হিসাব মেলে। এই বোঝা না, এখানে পানি যে আসবে, পানি দিয়ে বাস্তবে যে এরকম গোলাইতে হবে, ঝাঁকাইতে হবে সালফিউরিক অ্যাসিড, ব্যাপারটা এরকম না, একেবারেই না। দ্যাট ইজ জাস্ট আ টেকনিক দ্যাট উই অ্যাপ্লাই ইন অর্ডার টু গেট দ্য আনসার। কারণ বইতে আমরা দেখছি এরকম এক লাইনে বিক্রিয়া লেখা থাকে, সেটাকে আমরা স্টেপ বাই স্টেপ বুঝবোটা কীভাবে, বোঝার উপায় হচ্ছে এটা, বোঝা না? জি বুঝছি। অশিক্ষা। ওকে, হ্যাঁ এগুলো বাচ্চা জিনিস, এটা তো করাইলাম একটু আগে, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া, এটা করাইছি একটু আগে। জি একই স্লাইড দুইবার দিছে কেন, অশিক্ষিতের দল। লাস্ট স্লাইড এই জন্য আর কি। ওকে ছোট্ট বন্ধুরা, আজকে ক্লাসে কেউ ছিল না, অড টাইমিংয়ের জন্য মনে হয়, বুঝলাম না কাহিনী কিছু। সো আজকে এটাই আমাদের ছিল লাস্ট ক্লাস, কি বলে এটাকে, ফাউন্ডেশন ক্লাস। সো তোমাদের বন্ধুরা যারা এখনও ভর্তি হয় নাই তাদেরকে বলো ভর্তি হয়ে যাইতে। আগামী ক্লাস সম্ভবত তোমাদের রুটিন অনুযায়ী বায়োলজি বা কিছু একটা হওয়ার কথা, আই গেস। হ্যাঁ, সো চলে এসো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে 19 তারিখে। হ্যাঁ, আজকে তো 18, কালকে হচ্ছে 19, কালকে মনে হয় ফিজিক্স নাকি বায়োলজি কিছু একটা ক্লাস আছে। রুটিন তো তোমাদেরকে দেওয়া হয়েছে, লাগলে আমি পেজে আবার দিয়ে দিব না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, আর সময় নষ্ট না করি, তোমরা পড়াশোনা করতে বসো। আর আমাদের নেক্সট ক্লাস কেমিস্ট্রি যেটা হবে ওইটা কিন্তু আমরা একেবারে বই ধরে বসবো। তোমাদের কোন অধ্যায় থেকে আছে? 3য় অধ্যায় থেকে না? 1 আর 2 তো মনে হয় বাদ দিয়ে দিছে নাকি শর্ট সিলেবাসে? জি আচ্ছা, 1 নম্বর অধ্যায় এমনিও তেমন শেখার কিছু নাই, গল্প টল্প আছে আর কি, কিন্তু 2 নম্বর অধ্যায়ে তো ভালো ভালো কিছু শেখা ছিল, এগুলো যেহেতু শেখানো যাবে না, আমি চেষ্টা করবো একটু কি করা যায় আপনাদেরকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, টাটা তাহলে, আল্লাহ হাফেজ, পড়তে বসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।